সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এর ইংলিশ লেসন 7 টম লুজ আর টুথ যেটা লিখেছেন মার্ক টোয়েন, এই সম্পূর্ণ লেসনটি আমরা পড়বো বাংলা অর্থ সহ। তারপর এখানে যে এক্সারসাইজ রয়েছে বা যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর বা সলিউশন নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমরা দেখো মনোযোগ সহকারে, তাহলে তোমাদের ক্লাস 9-এর লেসন 7 ইংলিশে যেটা রয়েছে টম লুজ আর টুথ, এই সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ তোমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারবে। সেই সঙ্গে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। ওকে, এবং পরীক্ষা যদি তোমাদের এই লেসন থেকে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই প্যাসেজটার বাংলা অর্থ তোমরা যেমন ভালোভাবে বুঝতে পারবে, তেমনি সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরগুলো তোমরা কিন্তু খুব সহজে লিখতে পারবে পরীক্ষার খাতায়। ওকে, তো চলো আমরা দেখে নিই আজকের এই ভিডিওতে ক্লাস 9-এর ইংলিশ লেসন 7 টম লুজ আর টুথ যেটা লিখেছেন মার্ক টোয়েন, এই সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ এবং তারপর যে প্রশ্ন দেওয়া আছে তার উত্তরগুলো। তো প্রথমে দেখো আমাদের যে গল্পটার নাম রয়েছে টম। টম মানে কি? টম মানে হচ্ছে এখানে কোনো একজনের নাম, ঠিক আছে? টম হচ্ছে কোনো একজনের নাম। আর লুজ হচ্ছে কি? হারানো বা হারিয়ে ফেলা। এ মানে একটি, টুথ মানে হচ্ছে দাঁত। অর্থাৎ এখানে এটার যে মানে গল্পটার যে নাম দেওয়া হচ্ছে তার বাংলা অর্থটা কী হবে? টম একটি দাঁত হারালো, ঠিক আছে? এরপর দেখো দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। টেক্সট মানে হচ্ছে আমরা যে গল্পটা পড়বো সেটার সম্পর্কে বলা হচ্ছে, আর অথর মানে হচ্ছে লেখক। দেখো নিচে আমাদের দুটি প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফ দুটোর মধ্যে আমাদের লেখক এবং এই যে গল্পটা আমরা পড়বো সেটার সম্পর্কে একটি সংক্ষিপ্ত তথ্য প্রথমেই দেওয়া আছে। তো এটা আমরা একবার পড়ে নেব, তারপর মূল গল্পটিকে পড়ে প্রশ্নের উত্তরগুলি আমরা পরপর জেনে নেব। দেখো প্রথমে রয়েছে মার্ক টোয়েন 1835 to 1910, pseudonym of Samuel Langhorne Clements was an American author and humorist. তো দেখো মার্ক টোয়েন, এনার জন্ম 1835 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1910 খ্রিস্টাব্দে। সিওডনিম মানে হচ্ছে কি? সিওডনিম এটার অর্থ হচ্ছে ছদ্মনাম। এখানে দেখো প্রথমে পি দেওয়া আছে, পিটার কিন্তু উচ্চারণ হবে না, তো এখানে সিওডনিম এটার প্রোনাউন্সিয়েশন হবে সিওডনিম এবং এটার অর্থ হচ্ছে ছদ্মনাম। তো কার ছদ্মনাম এটা? এই যে মার্ক টোয়েন, এটা কিন্তু ছদ্মনাম। ওকে, এই ছদ্মনামটা কার? অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্টস। এই লেখকের আসল যে নাম সেটা হচ্ছে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্টস, এবং মার্ক টোয়েন হচ্ছে এই স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্টসের একটি ছদ্মনাম, এই নামে তিনি এটা লিখেছেন, ঠিক আছে? এরপর দেখো ওয়াজ মানে কি? ছিলেন। অ্যান্ড মানে একজন, আমেরিকান অথর, তো ইনি ছিলেন একজন আমেরিকার একজন লেখক। অথর মানে হচ্ছে লেখক, অ্যান্ড মানে এবং, হিউমারিস্ট মানে হচ্ছে হাস্যরসিক। ওকে, তো এই যে মার্ক টোয়েন এটা হচ্ছে কি না স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্টসের একটি ছদ্মনাম, এবং ইনি ছিলেন আমেরিকার একজন লেখক এবং হাস্যরসিক। ওকে, তারপরে দেখো হি রোট দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সাওয়ার অ্যান্ড ইটস সিকুয়েল দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলিবেরি ফিন। তো হি মানে কি? তিনি, রোট মানে লিখেছিলেন। কি লিখেছিলেন? দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সাওয়ার, এই যে বই, এই নামে একটা বই তিনি লিখেছিলেন। অ্যান্ড এবং ইটস সিকুয়েল, এবং ইটস বলতে কি? এটার মানে হচ্ছে এই যে গল্পটার একটা সিকুয়েল মানে হচ্ছে পরিণতি বা ফলাফল কি হয়েছিল সেটা তিনি লিখেছিলেন। আর কি লিখেছিলেন? দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলিবেরি ফিন, এই নামেও তিনি একটা বই লিখেছিলেন। তো এইগুলো তিনি লিখেছিলেন। তারপর দেখো হি হেল্পড টু ক্রিয়েট অ্যান্ড popularize a distinctive line of American literature based on American themes and language. তো হি মানে হচ্ছে তিনি, আর হেল্পড মানে সাহায্য করেছিলেন। টু ক্রিয়েট মানে তৈরি করতে, ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা, ভার্বের একটা টু দেওয়া আছে, তাহলে কী হবে? তৈরি করতে। অ্যান্ড পপুলারাইজ মানে হচ্ছে জনপ্রিয় করা, ঠিক আছে? জনপ্রিয় করতে এবং তৈরি করতে সাহায্য করেছিলেন। আর ডিস্টিংটিভ বলতে এখানে স্বতন্ত্র বা পরিষ্কার, লাইন মানে কি? রেখা, তো একটি স্বতন্ত্র রেখা অফ আমেরিকান লিটারেচার, আমেরিকার যে সাহিত্য, লিটারেচার মানে সাহিত্য, আমেরিকার সাহিত্যের, বেসড অন আমেরিকান থিমস, বেসড অন মানে কি? নির্ভর করে, আমেরিকান থিমস মানে হচ্ছে আমেরিকার যে মূল বিষয়বস্তু, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। তো আমেরিকার মূল বিষয়বস্তু এবং ভাষার উপর নির্ভর করে আমেরিকান সাহিত্যের একটা স্বতন্ত্র রেখা তৈরি করতে এবং সেটাকে জনপ্রিয় করতে তিনি সাহায্য করেছিলেন। এরপর দেখো দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টোয়েনস নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সাওয়ার। তো দিস টেক্সট বলতে যে গল্পটা আমরা এখন পড়বো এই গল্পটির কথা বলা হচ্ছে, অর্থাৎ এই গল্পটি ইজ মানে কি? হয়, অ্যান্ড মানে হচ্ছে একটি, এক্সট্র্যাক্ট মানে হচ্ছে নিষ্কাশিত একটি অংশ, অর্থাৎ কোনো জায়গা থেকে এই অংশটা তুলে নেওয়া হয়েছে। কোথা থেকে তুলে নেওয়া হয়েছে? ফ্রম মার্ক টোয়েনস নোভেল, এই মার্ক টোয়েনের একটা নোভেল মানে কি? উপন্যাস, সেখান থেকে এই অংশটা নেওয়া হয়েছে। এই উপন্যাসের নাম কি? দ্য
অ্যাডভেঞ্চার্স অফ টম সাওয়ার। এই দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সাওয়ার নামে যে উপন্যাস রয়েছে মার্ক টোয়েনের, সেখান থেকেই আমাদের এই যে আজকের যে গল্পটা আমরা পড়বো এই অংশটুকু সেখান থেকে নিষ্কাশিত করে নেওয়া হয়েছে বা তুলে নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস of a young boy who is looking for ways to avoid going to school but is caught in his own trap। দেখো কি বলা হচ্ছে, দিস টেক্সট মানে এই গল্প, আচ্ছা এখান থেকে আমরা পড়লাম, এখানে এই লাইন থেকে দেখবো দ্য স্টোরি মানে হচ্ছে, দ্য স্টোরি বলতে কি গল্পটি, ইজ মানে হয়, অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস, অ্যাবাউট মানে কি সম্বন্ধে, দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, আর প্র্যাঙ্কস বলতে কি, প্র্যাঙ্কস বলতে কি হাস্য কৌতুক এরকম, বা কাউকে কোনো কিছু ঠকানো আর কি, ঠিক আছে, এরকম জিনিস আর কি, ওকে, কাউকে বোকা বানানো, সেই জিনিসটাকে বলা হয় কি প্র্যাঙ্কস। তো এই যে গল্পটা এটা হচ্ছে একটি শৈশবের যে সমস্ত প্র্যাঙ্কগুলো আমরা বাচ্চারা করে আর কি, ঠিক আছে, মানে কাউকে বোকা বানাতে চায় সেই জিনিসটা, অফ আ ইয়াং বয়, একটা অল্প বয়সী ছেলের, হু ইজ লুকিং ফর ওয়েজ, যে উপায় খুঁজছে, কিসের উপায়, টু অ্যাভয়েড মানে হচ্ছে, টু অ্যাভয়েড মানে কি এড়িয়ে চলতে, অ্যাভয়েড মানে কি এড়িয়ে যাওয়া আর কি, ঠিক আছে, গোয়িং টু স্কুল মানে স্কুলে যাওয়া, স্কুলে যাওয়াটাকে এড়িয়ে মানে এড়িয়ে চলতে, ওকে, সে উপায় খুঁজছে বিভিন্ন, ঠিক আছে, সেই উপায় খোঁজার জন্য সে এই প্র্যাঙ্ক মানে শৈশব বয়সে যে সমস্ত তামাশাগুলো করে আর কি বাচ্চারা স্কুলে না যাওয়ার যে সময় অজুহাত দেখা যে ধরনের, সেই জিনিসগুলো সে করছে আর কি। বাট ইজ কট, কট মানে কি ধরা পড়ে যাওয়া, কিন্তু সে ধরা পড়ে যায় ইন হিজ ওন ট্রাপ, তার নিজের জালে, অর্থাৎ যে অজুহাত দেখাচ্ছিল সে স্কুলে না যাওয়ার জন্য, কিছু অজুহাত যেমন বাচ্চারা করে আর কি, কারো মাথা ব্যথা করে, পেট ব্যথা করে এরকম বলে, ঠিক আছে, তো সেই ধরনের জিনিসটা এখানে একটা অল্প বয়সী ছেলের কথা বলা হয়েছে, সে স্কুলে না যাওয়ার জন্য এই সমস্ত অজুহাতগুলো দেখাচ্ছিল এবং সে কিন্তু সে নিজের জালেই ফেঁসে যায় আর কি, ঠিক আছে। তো সেটা এখানে আমরা গল্পটি পড়তে পড়তে কিন্তু ভালোভাবে বুঝতে পারবো কী বলা হয়েছে এই গল্পের মধ্যে। তো চলো গল্পটি আমরা শুরু করি। প্রথমে দেখো কী দেওয়া আছে, টম অলওয়েজ ফাউন্ড মনডে মর্নিং টু বি মাইজারেবল। তো টম হচ্ছে একজনের নাম, অলওয়েজ মানে কি সর্বদা, ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া আর কি। তো টম অলওয়েজ ফাউন্ড অর্থাৎ টম সর্বদাই সে খুঁজে পায় বা সর্বদাই তার মনে হয় মনডে মর্নিং মানে সোমবারের যে সকালবেলাটা সেটা, টু বি মাইজারেবল, মাইজারেবল মানে কি যন্ত্রণাদায়ক, অর্থাৎ এই যে টম যে ছেলেটা এই যে সোমবার যে সকালবেলা তার কাছে একটা খুব যন্ত্রণাদায়ক একটা সকাল বলে তার কাছে মনে হয়। মনডে বিগেন আনাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। দেখো মনডে বিগেন মানে সোমবার শুরু হলো, আনাদার মানে হচ্ছে আরেকটি, উইকস মানে হচ্ছে সপ্তাহের, স্লো সাফারিং, স্লো মানে কি ধীর, সাফারিং মানে কি, সাফারিং মানে হচ্ছে কি যন্ত্রণা বা দুঃখ কষ্ট এরকম, ইন স্কুল অর্থাৎ স্কুলে, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে সোমবার থেকে কিন্তু আমার আরও একটা সপ্তাহের ধীরে ধীরে একটা যন্ত্রণা, স্কুলের যে একটা যন্ত্রণা বা জিনিস বা দুঃখের একটা জিনিস সেটা কিন্তু ধীরে ধীরে আবার শুরু হয়ে গেল। টম লে থিঙ্কিং, দেখো টম লে থিঙ্কিং, লে মানে কি শুয়েছিল, থিঙ্কিং মানে কি ভাবনা চিন্তা করা, অর্থাৎ টম শুয়ে ভাবছিল, কি ভাবছিল, প্রেজেন্টলি হি উইজড দ্যাট হি ওয়াজ সিক দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। দেখো প্রেজেন্টলি মানে কি, প্রেজেন্টলি হচ্ছে বর্তমানে বা এখন, হি উইজড তার ইচ্ছা হয়েছিল বা ইচ্ছা প্রকাশ করেছিল, দ্যাট হি ওয়াজ সিক অর্থাৎ যদি সে সিক মানে কি অসুস্থ থাকতো, দেন তাহলে হি কুড স্টে হোম, তাহলে সে বাড়িতে, স্টে মানে কি থাকা, তো হি কুড স্টে হোম সে বাড়িতেই থাকতে পারত, ফ্রম স্কুলে না গিয়ে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। তো দেখো হি মানে কি, সে বলতে এখানে এই টম এর কথা বলা হচ্ছে। তো হি ইনভেস্টিগেটেড, এখানে ইনভেস্টিগেটেড মানে কি, ইনভেস্টিগেটেড মানে ভালো করে পর্যবেক্ষণ করা বা পরীক্ষা নিরীক্ষা করা। তো সে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করলো বা পর্যবেক্ষণ করলো হিজ বডি তার শরীরটাকে উইথ দ্য হোপ মানে কি আশা নিয়ে, হোপ মানে কি আশা, এই আশা নিয়ে অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, ফাইন্ডিং মানে কি খুঁজে পাওয়া, সাম এলিমেন্ট বলতে অসুস্থ, ওকে, অর্থাৎ কিছু অসুস্থতা খুঁজে পাওয়ার আশা নিয়ে সে তার শরীরটাকে ভালোভাবে ইনভেস্টিগেট করলো বা ভালো করে পর্যবেক্ষণ করে দেখে নিল কোনো অসুস্থ তার শরীরের মধ্যে আছে কিনা, তাহলেই সেটা বলতে পারবে যে আমার এই অসুখ মানে এই সমস্যা রয়েছে, আমি স্কুলে যাব না, ঠিক। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাভেল। দেখো হি মানে হচ্ছে সে বলতে এখানে টমকে বোঝানো হচ্ছে। তো হি থট মানে সে ভাবলো,
ওকে, বা চিন্তা করলো দ্যাট হি হ্যাড ফাউন্ড, যে সে খুঁজে পেলো বা খুঁজে পেয়েছিল সিমটমস বলতে কি লক্ষণ বা উপসর্গ, অফ স্টমাক ট্রাবেল, স্টমাক বলতে কি পেট, আর ট্রাবেল বলতে এখানে সমস্যা, অর্থাৎ সে ভাবলো যে সে পেটে ব্যথার বা পেটের সমস্যার কিছু লক্ষণ সে খুঁজে পেয়েছিল। হি বিগেন টু গ্রো হোপফুল মানে হচ্ছে আশাবাদী, এবং এর ফলে কী হলো, সে বেশ আশাবাদী হয়ে উঠল। However, the symptoms soon grew feeble and wholly went away. However মানে কি, যাই হোক দ্য সিমটমস মানে হচ্ছে এই লক্ষণগুলি শীঘ্রই গ্রিউ ফিবেল মানে হচ্ছে কি দুর্বল, শীঘ্রই এই সিমটমসগুলি দুর্বল হয়ে পড়লো, অ্যান্ড মানে এবং হোললি মানে সম্পূর্ণভাবে ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল বা উধাও হয়ে গেল, অর্থাৎ এই তার পেটের সমস্যার যে সিমটমগুলি বা লক্ষণগুলি সে খুঁজে পেয়েছিল, ঠিক আছে, তো শীঘ্রই সেই সমস্যার যে লক্ষণ সেগুলো মানে উধাও হয়ে গেল, অর্থাৎ পেটে ব্যথা আর তার নেই বা পেটের সমস্যা এখন আর তার নেই। ওকে, এরপর কী হয়েছে দেখো, টম থট মানে কি ভাবলো, ফার্দার মানে হচ্ছে আরও, তো টম আরও ভাবলো বা আরও সে ভাবতে লাগলো এবার কী করা যায়। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, তো সাডেনলি মানে হঠাৎ করে, হি ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কার করলো, সে আবিষ্কার করলো, সামথিং মানে হচ্ছে কিছু, হঠাৎ করে সে কিছু একটা আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তো ওয়ান মানে হচ্ছে একটি, অফ হিজ আপার মানে হচ্ছে ওপরের, আর ফ্রন্ট মানে হচ্ছে সামনের, অর্থাৎ ওপরের সামনের টিথ মানে হচ্ছে দাঁত, আর ওয়াজ মানে হচ্ছে লুজ মানে কি ঢিলে বা আলগা বা নড়ছে এরকম। তো হঠাৎ করে সে কিছু একটা আবিষ্কার করলো, এবং সেটা কী আবিষ্কার করলো, সে দেখলো যে তার সামনের এবং ওপরের সামনের শাড়ির যে দাঁত, সেই দাঁতগুলির মধ্যে একটা দাঁত হচ্ছে আলগা হয়ে গেছে বা দাঁতটা নড়ছে। হি ফেল্ট লাকি, এবং এতে কী হলো, হি ফেল্ড মানে সে অনুভব করলো লাকি মানে ভাগ্যবান, সে তখন সেটা মানে ভাগ্যবান মনে করলো যে কিছু একটা পাওয়া গেছে, স্কুলে না যাওয়ার একটা অজুহাত পাওয়া গেছে। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন ওয়েন ইট অকার টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো সি উড সিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। তো দেখো কী বলা হচ্ছে, হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন মানে হচ্ছে আর্তনাদ করা, অর্থাৎ কোনো কিছু ব্যথা হয়েছে, ব্যথা পেয়ে চিৎকার করা বা আর্তনাদ করা। তো হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, অর্থাৎ যেই সে মানে চিৎকার করতে যাবে আর কি, তার দাঁতের ব্যথার জন্য, যে দাঁতের ব্যথা হয়েছে এবার সে চিৎকার করবে, ঠিক আছে, মানে ব্যথায় আর্তনাদ করতে যাবে। তো সেই সময় কী হলো, ওয়েন তখন, ওকে, বা যখন, ইট অকার্ড টু হিম, অকার্ড মানে হচ্ছে কি কোনো কিছু ভাবনা বা চিন্তা মাথায় চলে আসা, তো ঠিক সেই সময় তার মাথায় একটা ভাবনা চলে আসলো বা চিন্তা তার মাথায় চলে আসলো কি না, দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি আন্ট এখানে পলি হচ্ছে কি একজনের নাম, আর আন্ট মানে কি কাকিমা, অর্থাৎ এই কাকিমার নাম হচ্ছে পলি, এই যে পলি কাকিমা যদি জানতে পেরে যায় তাহলে কী করবে, সি উড সিওরলি পুল ইট আউট, সিওরলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, পুল ইট আউট না হচ্ছে টেনে বের করে দেওয়া। তো তিনি যদি জানতে পারেন যে এই টমের একটা দাঁত নড়ছে, তাহলে তিনি কী করবেন, টমের এই দাঁতটা নিশ্চিতভাবে তিনি টেনে বের করে দেবেন বা দাঁতটা তুলে ফেলবেন আর কি। অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং এটা কিন্তু খুব বেশ ব্যথা দেবে আর কি। হার্ট মানে কি ব্যথা বা আঘাত পাওয়া। তো এই যে পলি কাকিমা যদি জানতে পারে তাহলে কী করবে, টমের দাঁতটা তুলে নেবেন এবং টম তাদের খুব ব্যথা পাবে, এই জিনিসটা সে ভাবলো, কে না টম। তারপরে দেখো, টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। তো টম থট মানে টম ভাবলো, হি উড হোল্ড দ্য টুথ, হোল্ড মানে কি রেখে দেওয়া, তো হি উড হোল্ড সে রেখে দেবে, দ্য টুথ ইন রিজার্ভ মানে দাঁতটিকে সংরক্ষণ, রিজার্ভ মানে কি সংরক্ষণ করে রেখে দেবে, ফর দ্য প্রেজেন্ট মানে এখনকার মতো বা বর্তমান এর জন্য, অর্থাৎ এখনকার মতো সে তার যে দাঁতটা নড়ছে বা দাঁতে ব্যথা সেটা এখন আর কিছু বলবে না, সেটা সে সংরক্ষণ করে রাখবে আর কি। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আর ডক্টর দ্যাট আ সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার। তো দেখো এখানে কী বলা হচ্ছে, হি রিমেম্বার্ড মানে হচ্ছে কি মনে পড়ে যাওয়া, ওকে, তো তার হি রিমেম্বার্ড মানে সে মনে করলো, হিয়ারিং ফ্রম আ ডক্টর একটা ডাক্তারের কাছ থেকে সে শুনেছিল আর কি, কী শুনেছিল, দ্যাট আ সার্টেন এলিমেন্ট একটা নিশ্চিত একটা এলিমেন্ট মানে অসুস্থতা, কুড লে আপ আ পেশেন্ট মানে হচ্ছে রোগী, আর লে আপ মানে শয্যাশায়ী করে দেওয়া। তো এই যে একটা নিশ্চিত মানে অসুস্থতা রয়েছে যেটা হচ্ছে একজন ব্যক্তিকে একজন রোগীকে শয্যাশায়ী করে দিতে পারে ফর 3 days মানে 3 দিনের জন্য, অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, লুজ মানে কি হারানো, এবং তার একটা যে আঙুল তার একটা আঙুলও হারিয়ে ফেলতে পারে, ঠিক আছে, একটা আঙুলও তাকে হারাতে হবে আর কি।
ঠিক আছে, হাত ব্যথা বলতে আঙুলটা কেটে বাদ দিতে হতে পারে, এরকম কিছু। ওকে, তারপর দেখো হি eagerly drew his sore toe from under the seat and held it up for inspection. তো হি eagerly মানে হচ্ছে আগ্রহের সঙ্গে, সে আগ্রহের সঙ্গে ড্রিউ হিজ সোর টু মানে হচ্ছে কি পায়ের আঙুল, ডিউ মানে হচ্ছে ড্রিউ বলতে এখানে টেনে বের করে নিয়ে আসা, তো এখানে সোর, হিজ মানে তার, সোর বলতে এখানে আঘাতপ্রাপ্ত একটা কোনো কিছু বা ক্ষত হয়েছে এরকম, তো তার মানে পায়ের একটা কোনো আঙুলে আঘাত রেখেছে বা ক্ষত রয়েছে এরকম সেই আঙুলটা সে কী করলো, টেনে বের করে নিয়ে আসলো আগ্রহের সঙ্গে। ফ্রম আন্ডার দ্য সিট বলতে এখানে বেডশিট আর কি, বিছানার যে চাদর গায়ে দেওয়া হয় সেই বিছানার চাদরের আন্ডার মানে নিচে, সেই বিছানার চাদরের নিচ থেকে তার পাটা টেনে বের করে নিয়ে আসলো, যে আঙুলটা তার একটু আঘাতপ্রাপ্ত ছিল আর কি সেই আঙুলটা, অ্যান্ড এবং হেল্ড ইট আপ এবং এটাকে উঁচু করে ধরলো, হেল্ড মানে কি ধরলো, আপ মানে হচ্ছে উঁচু করে ধরলো, ফর ইন্সপেকশন মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখায়, সেই আঙুলটাকে সে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য সে মানে বিছানার চাদর থেকে বের করে নিয়ে এসে সেটাকে তুলে ধরলো, ঠিক আছে, পাটাকে বা আঙুলটিকে। এরপরে দেখো হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস বলতে লক্ষণ আমরা আগেই বলেছি, তো হি ডিড নট নো সে জানতো না, নো মানে হচ্ছে জানা, এখানে ডিড নট রয়েছে, ডিড নট দেওয়া আছে এখানে, তো হি ডিড নট নো মানে সে জানতো না, দ্য নেসেসারি মানে প্রয়োজনীয়, সিমটমস মানে হচ্ছে লক্ষণ, অর্থাৎ এই যে অসুখটার প্রয়োজনীয় মানে লক্ষণগুলি কী কী থাকে, উপসর্গগুলি কী কী থাকে সেগুলো কিন্তু সে জানতো না। হাউএভার ইট সিমড লাইক আ গুড চান্স, তো হাউএভার মানে কি, যাই হোক, ইট সিমড মানে এটা মনে হলো, লাইক আ গুড চান্স একটা খুব সুন্দর মানে ভালো একটা সুযোগ এটা, ঠিক আছে, এটা একটা ভালো একটা সুযোগ হবে, ঠিক আছে, স্কুলে না যাওয়ার একটা অজুহাত দেখানো যেতে পারে। টম ফেল টু গ্রোনিং মানে হচ্ছে কি চিৎকার করা বা ব্যথায় আর্তনাদ করে ওঠা, তো টম ফেল টু গ্রোনিং, তো টম এবার কী করলো মানে চিৎকার করতে শুরু করলো, মানে তার ব্যথা হয়েছে ভীষণ, সেইভাবে সে আর্তনাদ করতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, দেখো বাট মানে কি কিন্তু, হিজ মানে হচ্ছে তার, ব্রাদার মানে ভাই, কিন্তু তার ভাই সিড, ভাইয়ের নাম হচ্ছে SID সিড, তার ভাইয়ের নাম হচ্ছে সিড, তো সেই সিড কী করছিল, স্লেপ্ট অন মানে ঘুমিয়েই রইলো, অর্থাৎ সে তার ভাই সিড এবং টম দুজনেই ঘুমিয়েছিল, ঠিক আছে, টম তো ঘুম থেকে উঠে এরকম করতে লাগলো, ভয়ে মানে ব্যথায় আর্তনাদ করতে শুরু করলো, এবং সেই ব্যথা মানে তার সেই আওয়াজ শুনে তার ভাই কিন্তু জেগে উঠলো না, সে কিন্তু ঘুমিয়েই রইলো। টম গ্রোন্ড লাউডার মানে কি আরও জোরে শব্দ করা, তো টম আরও জোরে জোরে আর্তনাদ করতে লাগলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগেন টু ফিল পেন ইন দ্য টো, তো দেখো হি ফ্যান্সিড, এখানে ফ্যান্সিড বলতে কি কল্পনা করা, ইম্যাজিন যেটা, সে কল্পনা করলো, দ্যাট মানে হচ্ছে কি যে, হি বিগেন টু ফিল পেন, হি বিগেন মানে সে শুরু করেছিল, টু ফিল মানে হচ্ছে অনুভব করতে, পেন মানে হচ্ছে ব্যথা, ইন দ্য টু মানে হচ্ছে পায়ের আঙুলে, অর্থাৎ সে কল্পনা করলো যে সে তার পায়ের আঙুলে ব্যথা অনুভব করতে শুরু করেছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, দেখো নো রেসপন্স মানে কি সাড়া, কোনো সাড়াই কী হলো, কেম মানে আসলো না, ফ্রম সিড এর কাছ থেকে, সিড হচ্ছে কি টমের ভাই, সে ঘুমিয়েই রইল, আর টম এইভাবে আর্তনাদ করছিল। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, দেখো টম মানে কি, টম হচ্ছে টমের নাম আর কি, দেন মানে কি তারপর, তো তারপর টম কী করলো, স্টার্টেড মানে শুরু করলো, আর সাকসেশন অফ গ্রোনস, সাকসেশন মানে হচ্ছে একটানা বা অনবরত কোনো কিছু চালিয়ে যাওয়া, অফ গ্রোনস মানে হচ্ছে আর্তনাদ করা, অর্থাৎ টম একটানা এরকমভাবে চিৎকার করতে শুরু করলো। হাউএভার সিড স্নোড অন, হাউএভার মানে কি যাই হোক, সিড স্নোড অন, স্নোড মানে হচ্ছে নাক ডাকা, ওকে, তো সিড নাক ডেকেই চললো, অর্থাৎ এত আর্তনাদেও কিন্তু সিডের ঘুম ভাঙলো না, সে ঘুমিয়েই রইল। টম বিকেম এক্সাইটেড, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, বিকেম মানে হয়ে পড়লো, অর্থাৎ টম উত্তেজিত হয়ে পড়লো, অর্থাৎ এত তার চিৎকারও কিন্তু সিড এর ঘুম ভাঙছে না, এতে সে খুব মানে উত্তেজিত হয়ে পড়লো। হি সেড সিড অ্যান্ড সুক হিম, দেখো হি সেড মানে সে বললো, সে বলতে এখানে টম বললো, কী বললো, সিড অর্থাৎ সিডের নাম ধরে তাকে মানে সিড এর নাম ধরে ডাকছে আর কি, তাকে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য। অ্যান্ড সুক হিম এবং তাকে সুক মানে হচ্ছে কি মানে নাড়িয়ে দেওয়া, ওকে, অর্থাৎ তার গায়ে মানে হাত দিয়ে ধাক্কা দেওয়া আর কি, সেরকম করছিল আর কি, ঠিক আছে, তাকে ঝাঁকিয়ে দিচ্ছিল আর কি, তাকে জাগানোর জন্য। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, তো দিস কোর্স বলতে এখন এই কাজ মানে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা বলতে যে তার নাম ধরে ডাকলো এবং তাকে তার গায়ে হাত দিয়ে তাকে মানে জাগিয়ে তোলার জন্য তাকে ঝাঁকিয়ে দিচ্ছিলো আর কি, এই যে ব্যাপারটা ওয়ার্কড ওয়েল, এটা বেশ কাজে দিল আর কি, ঠিক আছে।
তো কী কাজে দিল দেখো পরের লাইনে আমাদের রয়েছে, সিড ইয়ার্নড দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো স্টেয়ার্ড অ্যাট টম। দেখো সিড ইয়ার্নড বলতে হাই তোলা, তো সিড হাই তুললো, দেন মানে কি তারপর রেজিং হিমসেলফ নিজেকে, রেজিং মানে হচ্ছে কি নিজেকে তুলে ধরা আর কি, নিজেকে তুলে ধরলো, অন হিজ এলবো মানে হচ্ছে কনুইয়ের উপর, যেমন আমরা কনুইটা বিছানায় লাগিয়ে মাথায় হাত দিয়ে, ঠিক আছে, মাথাটাকে তুলে ধরিস, তো সেরকম করে নিজেকে তুলে ধরলো। স্টেয়ার্ড অ্যাট টম, স্টেয়ার্ড মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এবং টমের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। টম ওয়েন্ট অন গ্রোনিং মানে কি আর্তনাদ করা, তো টম ওয়েন্ট অন গ্রোনিং, টম কিন্তু মানে আর্তনাদ করেই যাচ্ছিল, চিৎকার করেই যাচ্ছিল। সিড সেড মানে কি সিড বললো, টম সে টম বল টম কী হয়েছে তাকে বলছে আর কি, ঠিক আছে। নো রেসপন্স কিন্তু কোনো সাড়া আসলো না, অর্থাৎ টম কিন্তু কোনো কিছুই বললো না, সে আর্তনাদ বা চিৎকার করে চলল। হেয়ার টম হোয়াটস দ্য ম্যাটার টম, তো সিড এখানে বলছে দেখো হেয়ার মানে এখানে, টম হোয়াটস দ্য ম্যাটার টম, কী হয়েছে টম বল আমাকে, ঠিক আছে। সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংজিয়াসলি, তোকে সিড কী করলো, সিড শুক হিম, তো সিড তাকে মানে গায়ে হাত দিয়ে তাকে ঝাঁকিয়ে দিল আর কি, ঠিক আছে, তাকে তার গায়ে হাত দিয়ে নাড়িয়ে দিল, ওকে। এবং কী করলো, অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংজিয়াসলি মানে হচ্ছে উদ্বিগ্নভাবে, এবং উদ্বিগ্নভাবে তার মুখের দিকে তাকিয়ে রইল, কে সিড টমের মুখের দিকে তাকিয়ে রইল। টম মোন্ড আউট, ও ডোন্ট শেক মি, এবার দেখো এবার টম কি বলছে, টম মোন্ড আউট, এখানে মোন্ড মানেও হচ্ছে কিন্তু আর্তনাদ করা বা চিৎকার করা, ব্যথায় আর্তনাদ করা বা চিৎকার করা, তো টম মোন্ড আউট, টম আরও জোরে চিৎকার করে উঠলো, এবং কি বললো, ডোন্ট সিড, ও না সিড, ওকে, ডোন্ট শেক মি, আমাকে এভাবে নাড়িয়ে দিস না, এভাবে আমাকে ঝাঁকাস না। হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি, এবার মানে সিড কি বলছে, হোয়াই মানে কেন, হোয়াটস দ্য ম্যাটার টম মানে তোর হয়েছেটা কি, আই মাস্ট কল আন্টি, আমাকে অবশ্যই আন্টিকে কাকিমাকে ডাকতে হবে। নো নেভার মাইন্ড, আই উইল বি এভার বাই অ্যান্ড বাই, মেবি ডোন্ট কল এনিবডি, এবার দেখো টম কি বলছে, নো না, নেভার মাইন্ড না, কিছু মনে করিস না, কাউকে ডাকতে হবে না। আই উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি মানে কি হয়তো আমি মানে এ সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে আর কি, ওভার মানে কি সব কিছু শেষ হয়ে যাবে, অর্থাৎ হয়তো এই সব কিছু ঠিক হয়ে যাবে, তোকে কাউকে ডাকতে হবে না। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকিস না। বাট আই মাস্ট, ডোন্ট গ্রোন সো টম, ইটস অফুল, হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তো এবার সিড কী বলছে দেখো, বাট মানে কি কিন্তু, আই মাস্ট কিন্তু আমাকে অবশ্যই ডাকতে হবে, ডোন্ট গ্রোন সো টম, ইটস অফুল, অর্থাৎ ডোন্ট গ্রো সো এরকমভাবে চিৎকার করিস না টম, ইটস অফুল এটা খুব ভয়ানক ব্যাপার। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, অর্থাৎ হাউ লং মানে কি কতক্ষণ আর কি, হ্যাভ ইউ বিন দিস ওয়ে মানে তুই কতক্ষণ ধরে এইভাবে আর্তনাদ করছিস বা চিৎকার করছিস। আওয়ার্স, আউচ, ও ডোন্ট স্টার সো সিড, ইউ উইল কিল মি, তো এবার টম কি বলছে, আওয়ার্স মানে কি অনেকক্ষণ ধরে বা ঘন্টার পর ঘন্টা ধরে আমি ব্যথায় চিৎকার করছি। আউচ মানে কি আঘাত পেলে যে মানে একটা শব্দ করি আমরা, ঠিক আছে, সেরকম একটা সে শব্দ করলো। ডোন্ট স্টার সো সিড, স্টার মানে হচ্ছে কি কাউকে নাড়ানো বা ঝাঁকানো, তো টম সিডকে বলছে কি, সিড এইভাবে আমাকে ঝাঁকাস না, ইউ উইল কিল মি, তুই তো আমাকে মেরেই ফেলবি। টম হোয়াই ডিডেন্ট ইউ ওয়েক মি সুনার, তো দেখ এখানে আমাদের কি বলছে, টম হোয়াই ডিডেন্ট ইউ অ্যাওয়েক মি সুনার, অ্যাওয়েক মানে হচ্ছে কি জাগিয়ে তোলা, আর সুনার মানে হচ্ছে আরও আগে বা শীঘ্রই, তো এখানে সিড টমকে বলছে, টম তুই কেন আমাকে আরও আগে জাগিয়ে তুলিসনি। টম ইউ আরেন্ট ডাইং আর ইউ, তো এখানে দেখো ডাই মানে কি মারা যাওয়া, ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, টম ইউ আরেন্ট ডাইং মানে টম তুই মরছিস না, আর ইউ মরছিস কি, ডোন্ট টম, ডোন্ট না টম না। এরপর দেখো আই ফরগিভ এভরিবডি সিড টেল দেম সো, এটা কি বলছে, টম কি বলছে, আই ফরগিভ মানে কি ক্ষমা করে দেওয়া, আমি ক্ষমা করে দিলাম, এভরিবডি মানে প্রত্যেককে বা সবাইকে, ওকে, টেল দেম সো তাদেরকে মানে সবাইকে এই কথাই বলো যে আমি তাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়েছি। সিড হ্যাড রাশ টু কল হেল্প, তো সিড হ্যাড রাশ মানে সিড ছুটতে চলে গেল, টু কল হেল্প মানে হচ্ছে সাহায্য চাওয়ার জন্য। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস
হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন। দেখো টমস ইমাজিনেশন, টমের যে ইমাজিনেশন মানে যে কল্পনা, সেটা কি হলো, ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, সেটা বেশ পারফেক্টলি মানে খুব সুন্দরভাবে কাজ করছিল, বাই নাও মানে এখন, অ্যান্ড এবং হিজ গ্রোনস তার যে আর্তনাদ সেটা কি হলো, হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন। জেনুইন মানে হচ্ছে কি প্রকৃত, ঠিক আছে, সেটা এখন বেশ মানে প্রকৃত তার যে ব্যথায় আর্তনাদ করছে সেটাই কিন্তু মনে হলো। ওকে, মিনওয়াইল সিড flew downstairs and said, "Oh, Aunt Polly, come, Tom's dying." দেখো মিনওয়াইল মানে কি ইতিমধ্যে, সিড ফ্লিউ বলতে কি, ফ্লিউ তো ওরা, কিন্তু এখানে তো ওরা না মানে খুব দ্রুত পায়ে সে চলে গেল আর কি। সিড ফ্লিউ ডাউনস্টেয়ার্স, অ্যান্ড ডাউনস্টেয়ার বলতে সিঁড়ি বেয়ে নিচের দিকে দ্রুত নিচে নেমে গেল, অ্যান্ড সেড এবং বললো, ও আন্ট পলি, ও কাকিমা পলি কাকিমা, কাম মানে এসো, টমস ডাইং মানে টম মরতে বসেছে, ডাইং মরছে মানে মরতে বসেছে, ইয়েস ডোন্ট ওয়েট কাম কুইক, এটা কি বলছে, সিড বলছে, ইয়েস মানে কি হ্যাঁ, ডোন্ট ওয়েট মানে অপেক্ষা করো না, কাম কুইক তাড়াতাড়ি এসো। নেক্সট লাইনে দেখো, হোয়াট রাবিস, আই ডোন্ট বিলিভ ইট। তো এখানে আন্ট পলি কী বলছে, হোয়াট রাবিস মানে কী সব মানে বক করছো তুমি, কী সব বাজে কথা বলছো, আই ডোন্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি না। সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি, টমস কাজিন। তো দেখো ফ্লিউ, এখানে ফ্লিউ দেওয়া আছে মানে সে দ্রুত পায়ে, আপস্টেয়ার্স মানে হচ্ছে কি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল দ্রুত পায়ে, কে এখানে সি বলতে আন্ট পলির কথা বলা হচ্ছে। উইথ সিড মানে সিডের সঙ্গে, অ্যান্ড ম্যারি এবং ম্যারির সঙ্গে, টমস কাজিন এবং এই ম্যারি হচ্ছে টমের কাজিন, ঠিক আছে, কাকাতো বা খুঁড়তুতো ভাই। এই ম্যারি আর সিড এর সঙ্গে মানে আন্ট পলি সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বেলড। দেখো হার ফেস মানে হচ্ছে তার মুখ, গ্রিউ পেল মানে বিবর্ণ হয়ে পড়লো, অ্যান্ড হার লিপস এবং তার ঠোঁটগুলি কী হচ্ছিল, ঠোঁট দুটি ট্রেম্বেলড মানে হচ্ছে কাঁপছিল। হোয়েন সি রিচড দ্য বেডসাইড সি গ্যাস্পড আউট। তো হোয়েন মানে কি যখন, সি রিচড মানে সে পৌঁছালো, দ্য বেডসাইড মানে হচ্ছে বিছানার পাশে যেখানে টম শুয়েছিল, সি গ্যাস্পড আউট। তো সেখানে সে গ্যাস মানে কি, গ্যাসড মানে হচ্ছে মানে হাঁপ ছাড়া আর কি, হাঁপানো, ঠিক আছে, তখন তিনি মানে সেই আন্ট পলি হাঁপাতে লাগলো আর কি, ঠিক আছে, হাঁপিয়ে গিয়েছিল, সিঁড়ি বেয়ে উপরে উঠে টমের যেখানে ছিল আর কি, টম শুয়েছিল তার পাশে গিয়ে তিনি হাঁপাতে লাগলেন। এরপর দেখো কি বলছে আন্ট পলি, টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ। টম তোমার হয়েছেটা কি সেটা আমাকে বলো। ও আন্টি আই অ্যাম। তো টম বলছে ও কাকিমা আই অ্যাম মানে আমি, এরপর আর কিছু সে বলতে পারেনি। তারপর দেখো, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, মানে তোমার হয়েছেটা কি বাছা, ঠিক আছে, আন্ট পলি বলছে আর কি। নেক্সট হচ্ছে, ও আন্টি মাই টো ইজ পেনিং। তো এবার দেখো টম কি বলছে, ও আন্টি মানে ও কাকিমা, মাই টো ইজ পেনিং, পেন মানে কি ব্যথা, তো আমার আঙুলে ভীষণ ব্যথা হচ্ছে। এরপর দেখো, দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু আ চেয়ার। এখানে দেখো স্যাঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, কিন্তু এখানে স্যাঙ্ক বলতে কি না, দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু আ চেয়ার মানে হচ্ছে এই বৃদ্ধ মহিলাটি একটি চেয়ারের উপরে এখানে বসে পড়লো, ধপাস করে বসে পড়লো, সেটাকে স্যাঙ্ক বলা হচ্ছে, ঠিক আছে। সি লাভড আ লিটল দেন ক্রাইড আ লিটল। তো কী হচ্ছে দেখো, সি লাভড মানে তিনি হাসলেন, লাভড মানে কি হাসলেন, আর লিটল একটু হাসলেন, দেন তারপর ক্রাইড আ লিটল তারপর একটু তিনি কাঁদলেন। ওকে, অর্থাৎ যখন আমরা কোনো খারাপ কথা শুনি আমাদের ভীষণ দুঃখ হয়, এবং সেই খারাপ খবরটা যখন আমরা আমাদের ভালো খবরে পরিণত মানে যখন আমরা বুঝতে পারি যে না এটা কোনো খারাপ খবর নয়, তখন আমাদের কিন্তু আনন্দ হয়, এবং সেই আনন্দের সঙ্গে কিন্তু আমাদের একটু কান্নাও পায়। তো সেটা এখানে আন্ট পলির ক্ষেত্রেও সেটা হয়েছে। ওকে, তো এরপর দেখো, দেন সি সেড তারপর তিনি বলতে এখানে আন্টি পলি বললেন, পলি কাকিমা বললেন, কি বললেন, টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। তো কী বলছে, টম হোয়াট আ শক মানে কি আঘাত, ঠিক আছে, ইউ ডিড গিভ মি যে তুমি কি আঘাতই না আমাকে দিলে। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। তো দেখো এবার কী বলা হচ্ছে, নাও মানে কি এখন, শাট আপ মানে কি বন্ধ করো, দ্য ননসেন্স মানে হচ্ছে কি এইরকম বোকামি করা বন্ধ করো, অ্যান্ড গেট আউট অফ দিস এবং এটা থেকে বেরিয়ে এসো, অর্থাৎ এই যে তুমি বোকামি করছো, তুমি মরতে বসেছো কিছু, ঠিক আছে, এটা থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোনস সিজড মানে কি এখানে বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ এবার কি হলো, এই কথা শুনে টমের যে চিৎকার করা বা আর্তনাদ করা সেটা বন্ধ হয়ে গেল। দ্য টো পেন ভ্যানিসড পায়ের যে ব্যথা সেটা ভ্যানিশ হয়ে গেল, উধাও হয়ে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেড, আন্ট পলি হাউ মাই টুথ এক্স।
দেখো টম ফিল মানে টম অনুভব করলো, আর লিটল মানে হচ্ছে একটু, ফুলিশ মানে হচ্ছে একটু বোকা বোকা, নিজেকে বোকা বলে তার মনে হলো। অ্যান্ড সেড এবং সে বললো, অর্থাৎ বোকা বলে মনে হলো কেন, টম যে সে যে ভান করছিল আর কি, ঠিক আছে, তার ব্যথা হয়েছে, সে মূর্তি হয়েছে, সেটা কিন্তু আন্ট পলি বুঝতে পেরে গেছে, ঠিক আছে, তার জন্য টম নিজেকে মানে বোকা বলে মনে হলো। অ্যান্ড সেড এবং বললো আন্ট পলি মানে পলি কাকিমা, হাউ মাই টুথ এক্স, টুথ এক মানে কি, এক এখানে এক্স বলতে ব্যথা, ঠিক আছে, আর টুথ মানে হচ্ছে দাঁত, অর্থাৎ আমার দাঁতের যে ব্যথা হয়েছে সেটার কি হবে, দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো। ওখানে এবার দেখো টম কি বলছে, দ্য পেন মানে ব্যথাটি, ইজ মোর মানে আরও বেশি, দ্যান দ্যাট ইন মাই টো, অর্থাৎ আমার যে পায়ের যে ব্যথা ছিল তার থেকেও কিন্তু আমার দাঁতের ব্যথাটা আরও অনেক বেশি। ইউর টুথ ইনডিড, সত্যি তোমার দাঁতে ব্যথা হয়েছে। ফার্স্ট দ্য ম্যাটার উইথ ইউর টুথ, অর্থাৎ তোমার দাঁতের হয়েছেটা কি। তারপর দেখো ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি। তো এবার টম কি বলছে, ওয়ান অফ দেম মানে এই দাঁতগুলোর মধ্যে একটি দাঁত ইজ লুজ মানে আলগা হয়ে গেছে এবং সেটা নড়ছে আর কি, অ্যান্ড এবং ইট এক্স অফুলি, ইট এক্স বলতে এখানে এবং সেটা সেই দাঁতটা খুব ভীষণ ব্যথা করছে, এক্স বলতে ব্যথা পাওয়া, ভীষণ ব্যথা করছে, এখানে অফুলি মানে ভয়ঙ্করভাবে ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে এরকম। এর পরের লাইনে কী বলা হচ্ছে, দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং আগেন। তো দেখো দেয়ার মানে কি সেখানে, ঠিক আছে, তো দেয়ার বলতে কি এখানে নাও মানে কি এখন, ডোন্ট বিগিন মানে শুরু করো না, দ্যাট গ্রোনিং আগেন, অর্থাৎ আবার তুমি এরকমভাবে চিৎকার করা বা আর্তনাদ করা শুরু করো না। ওপেন ইওর মাউথ, তোমার মুখটি খোলো, ওপেন মানে কি খোলা, ইওর মাউথ মানে ইওর মানে তোমার, আর মাউথ মানে হচ্ছে মুখ, তো তোমার মুখটি খোলো। ইওর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। তো এবার আন্ট পলি কী বলছেন, ইওর টুথ মানে তোমার দাঁত, ইজ লুজ মানে আলগা হয়ে গেছে, বাট কিন্তু ইউ আর নট গোয়িং টু ডাই মানে কি মারা যাওয়া, ফর দ্যাট মানে এটার জন্য, কিন্তু এটার জন্য তুমি মারা যাবে না, ঠিক আছে, তোমার দাঁত নড়ছে ঠিক আছে, কিন্তু তার জন্য কি তুমি মারা যাবে, তা যাবে না। ম্যারি গেট মি আ সিল্ক থ্রেড। তো এখানে আন্ট পলি কী বলছেন, ম্যারিকে বলছে আর কি, যে ম্যারি গেট মি আ সিল্ক থ্রেড বলতে এখানে সুতো, আর সিল্ক বলতে সিল্কের আর কি, ঠিক আছে, একটা ম্যারি আমাকে একটি সিল্কের বা পশমের একটি সুতো এনে দাও। এরপর দেখো টম সেড ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট। তো টম এবার কী বলছে দেখো, টম সেড মানে টম বললো, ও প্লিজ আন্টি মানে ও কাকিমা দয়া করে, ডোন্ট পুল ইট আউট এটাকে তুমি তুলে দিও না, দাঁতটাকে তুমি তুলে দিও না। ইট ডাজেন্ট হার্ট অ্যানিমোর, ঠিক আছে, এটাতে আর আমার কোনো ব্যথা করছে না, অর্থাৎ দাঁতে আর আমার কোনো ব্যথা নেই। প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। দেখো প্লিজ আন্টি মানে দয়া করো আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম আমি বাড়িতে থাকতে চাই না, ফ্রম স্কুলে না গিয়ে আমি বাড়িতে থাকতে চাই না, তুমি দয়া করে আমার দাঁতটাকে তুলে দিও না। এরপর দেখো সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। তো এবার আন্ট পলি কী বলছেন দেখো, সুতরাং অল দিস মানে এই সব কিছু, ওয়াজ মানে ছিল, বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম যে তুমি বাড়িতে থাকতে চাও সেই কারণে, ফ্রম স্কুল মানে স্কুলে না গিয়ে, অ্যান্ড গো ফিশিং এবং মাছ ধরতে যাবে সেই জন্য। অর্থাৎ এবার কাকিমা পলি কাকিমা বলছেন এখানে টমকে, যে এই যে সব কিছু নাটক তুমি করলে সেটা খালি স্কুলে না গিয়ে বাড়িতে থাকার জন্য এবং বাড়িতে থেকে তুমি মাছ ধরতে যাবে তার জন্য সব কিছু করলে। টম আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস। দেখো এবার আন্ট পলি কী বলছেন, টম আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট এবং তুমি আমার মানে হৃদয়, হার্ট মানে কি হৃদয়, তুমি আমার হৃদয় ভাঙার চেষ্টা করো, ইন এভরি ওয়ে মানে সবসময়, ইন এভরি মানে প্রত্যেক ক্ষেত্রে তুমি আমার হৃদয় ভাঙার চেষ্টা করো, উইথ ইউর নটিনেস তোমার দুষ্টুমির দ্বারা। নটিনেস বলতে কি এখানে দুষ্টুমি, অর্থাৎ আমি তোমাকে ভীষণ ভালোবাসি এবং তুমি সবসময় আমার হৃদয় ভাঙার চেষ্টা করো তোমার যে দুষ্টুমি রয়েছে সেই দুষ্টুমিগুলোর মাধ্যমে। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। তো দেখো বাই দিস টাইম এটার মানে কি ইতিমধ্যে, দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, ডেন্টাল বলতে কি দাঁত বিষয়ক আর কি, ঠিক আছে, দাঁতের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি, দাঁতের যে সমস্ত যন্ত্রপাতিগুলো হয় আর কি সেই যন্ত্রপাতি ওয়াজ রেডি সেটা রেডি। এখানে ইনস্ট্রুমেন্ট বলতে সেই সুতোর কথা বলা হচ্ছে, যে সিল্কের সুতো আনতে বলা হয়েছিল ম্যারিকে, সেই সুতোটা কিন্তু ম্যারি নিয়ে অলরেডি চলে এসেছে। দ্য ওল্ড লেডি ফাস্টেন্ড ওয়ান এন্ড টু দ্য সিল্ক থ্রেড টু টম টুথ and the other end to the
বেড পোস্ট। তো দেখো দ্য ওল্ড লেডি মানে এই বৃদ্ধ মহিলা ফার্স্ট এন্ড মানে কি বাঁধা, বেঁধে দিল ওয়ান এন্ড মানে একটা প্রান্ত অফ দ্য সিল্ক থ্রেড মানে হচ্ছে এই সিল্কের যে সুতো, এই সুতোর একটা প্রান্ত বেঁধে দিল, কোথায় বাঁধলো, টু টম টুথ মানে হচ্ছে টমের যে দাঁত, সে দাঁতে বেঁধে দিল এক সুতোর এক প্রান্ত, অ্যান্ড দ্য আদার এন্ড এবং অন্য প্রান্ত কী করলো, টু দ্য বেড পোস্ট, বেড মানে বিছানার যে পোস্ট, বিছানার যে খুঁটি আর কি, অর্থাৎ খাটের যে পায়া আর কি, সেই পায়ায় আর একটা প্রান্ত বেঁধে দিল সুতোটা। সি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। তো দেখো সি পুল্ড, তারপর তিনি কী করলেন, তিনি সুতোটা ধরে টানলেন, পুল্ড মানে কি টানা, সি পুল্ড মানে তিনি টানলেন, অ্যান্ড দ্য টুথ এবং দাঁতটি হ্যাং ড্যাংলিং, হ্যাং মানে কি ঝোলা, আর ড্যাংলিং মানে হয় ড্যাংলিং, এটার মানে হয় কিন্তু অবাধে কোনো কিছু ঝুলতে থাকা, বাই দ্য পোস্ট বলতে সেই খাটের যে পায়া, সেই খাটের পায়ায় দাঁতটা কিন্তু ঝুলতে লাগলো, সেই সুতোয় বাঁধা ছিল, অর্থাৎ সেই সুতোটা ধরে পলি টান দিলেন এবং দাঁতটা টমের মানে দাঁতের যে পাটি সেখান থেকে খুলে চলে আসলো এবং সেটা এই বেডের যে খাটের যে পায়া, সেই পায়াতে ঝুলতে লাগলো। টম নাও হ্যাড আ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ। দেখো টম নাও মানে টমের এখন হ্যাড মানে ছিল, আর গ্যাপ মানে কি একটা ফাঁকা বা ফাঁক, ইন হিজ আপার রো তার যে ওপরের শাড়ি, অফ টিথ তার দাঁতের যে ওপরের শাড়ি, সেই ওপরের শাড়িতে তার এখন একটা ফাঁক হয়ে গেল। দিস এনেবেলড হিম টু স্মাইল আর নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে। দেখো দিস মানে হচ্ছে এটা, অর্থাৎ এটা বলতে এই যে তার দাঁতের উপরের দাঁতে একটা ফাঁকা হয়ে গেলো, এই ফাঁকা জিনিসটা এনেবেলড হিম তাকে সক্ষম করে তুললো বা সমর্থ করলো, টু স্মাইল মানে হাসতে, ইন আ নিউ একটা নতুনভাবে, অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, অ্যাডমায়ারেবল মানে হচ্ছে প্রশংসনীয় আর কি, ওয়ে মানে হচ্ছে উপায়ে বা পথে। তো এই যে তার উপরের দাঁতের একটা ফাঁক হয়ে গেল, এই ফাঁকা জিনিসটা তাকে একটা নতুনভাবে এবং প্রশংসনীয় উপায়ে হাসতে মানে সমর্থ করলো, অর্থাৎ তার যখন এবার সে হাসছিল তার হাসিটা আরও বেশি ভালো লাগছিল আর কি, সেটা এখানে বলা হচ্ছে। তো এরকম একটা গল্প আমরা এখানে পড়ে নিলাম সম্পূর্ণ গল্পটা। এরপর আমাদের যে অ্যাক্টিভিটি বা যে এক্সারসাইজ রয়েছে সেগুলো আমরা সলভ করব। তার আগে আমাদের এখানে কয়েকটি শব্দের মানে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হচ্ছে দেখো ওয়ার্ড নেস্ট। প্রথমে দেওয়া হচ্ছে গ্রোন মানে হচ্ছে টু মেক আ লং ডিপ সাউন্ড ওয়েন ইন পেন, অর্থাৎ যখন কেউ ব্যথা পায় সেই সময়, ব্যথা পাওয়ার সময় যে আমাদের দীর্ঘ একটা আওয়াজ করা হয়, শব্দ করা হয়, সেটাকে বলা হচ্ছে গ্রোন। ওকে, অর্থাৎ চিৎকার করা, আর্তনাদ করা আর কি। এরপরে মোন্ড মানে হচ্ছে ক্রাইড আউট ইন আ প্রলংড টোন, এখানেও ওই একই জিনিস, ক্রাইড আউট মানে চিৎকার করে ওঠা, প্রলংড টোন মানে দীর্ঘ অনেকক্ষণ ধরে চিৎকার করতে থাকা, সেটাই হচ্ছে মোন্ড। ড্যাংলিং মানে কি হ্যাঙ্গিং অর সুইং ফ্রিলি মানে হচ্ছে মুক্তভাবে কোনো কিছু ঝুলতে থাকা, সেটাই হচ্ছে ড্যাংলিং। নেক্সট দেখো আমাদের রয়েছে টেক্সচুয়াল কোয়েশ্চেন, অর্থাৎ টেক্সচুয়াল কোয়েশ্চেন নিচে এখানে এক্সারসাইজ 1-এ যেটা দেওয়া আছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে টিক দিতে হবে। 1 নম্বর দেখে কী বলা হচ্ছে, টম ফেল্ড মাইজারেবল অন দ্য মর্নিং অফ সানডে, মানডে, থার্সডে, স্যাটারডে। এখানে বলা হচ্ছে টম ফেল্ড মাইজারেবল বলতে এখানে কি যন্ত্রণা, অর্থাৎ যন্ত্রণাদায়ক যে ব্যাপার। টম সকালবেলা কোন দিনের সকালবেলা সে নিজেকে মানে খুব তার দুঃখ বলে মনে হয়েছিল, তার দুর্দশা হতে চলেছে এরকম বলে মনে হয়েছিল, সেটা কি ছিল, সেটা মানডে মর্নিং ছিল, সোমবারের দিন সকালবেলায় সে ভাবছিল কি যে আজকের বেলাটা তার জন্য আর খুব একটা দুঃখের একটা দিন। ওকে, মাইজারেবল একটা দিন, দুর্দশাগ্রস্ত একটা দিন হতে চলেছে তার। 2 নম্বর হচ্ছে ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড আ লুজ টুথ সি উড। তো এখানে বলা হচ্ছে কি ইফ আন্ট পলি, যদি পলি কাকিমা ওয়াজ টু নো জানতে পেরে যায় দ্যাট টম হ্যাড আ লুজ টিথ, যে টমের একটা আলগা দাঁত রয়েছে, সি উড তাহলে তিনি কি করবেন, কল আ ডক্টর, ব্রিং হিম সাম মেডিসিনস, সিওরলি পুল ইট আউট, টেল হিম টু রেস্ট। তো কী করবেন তিনি, সিওরলি পুল ইট আউট, তিনি নিশ্চিতভাবে সেটাকে টেনে তুলে দেবেন। তো অপশান সি এরটা আমাদের সঠিক উত্তর হবে। এরপর 3 নম্বর দেখে কী দেওয়া আছে দেখো, টম ড্রিউ হিজ সোরটো ফ্রম আন্ডার দ্য, অর্থাৎ এখানে টম ড্রিউ মানে টম টেনে বার করলো আর কি, হিজ সোরটো তার যে আঘাতপ্রাপ্ত যে আঙুলটা ছিল সেই আঙুলটা, ফ্রম আন্ডার দ্য কার তলা থেকে বা আন্ডার মানে কি নিচে, কিসের নিচে থেকে সেটা বের করে এনেছিল। এখানে দেওয়া আছে কী কী দেওয়া আছে দেখো, এখানটায়
সিট, ব্ল্যাঙ্কেট, পিলো আর হচ্ছে মসকিউটো নেট। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ সিট। সিট বলতে এখানটা হচ্ছে বেড সিট, যেটা বিছানার চাদর, সেই বিছানার চাদর তলার থেকে তার আঙুলটা বের করে নিয়ে এসেছিল সে। নাম্বার 4-এ সিট ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল, অর্থাৎ সিট ফ্লিউ ডাউন টু স্টেয়ার্স মানে হচ্ছে সিট দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গিয়েছিল, টু কল মানে হচ্ছে ডাকতে, কি ডাকতে? দ্য ডক্টর, ম্যারি, দ্য নার্স, আন্ট পলি। তো আন্ট পলি মানে পলি কাকিমাকে ডাকার জন্য সিট খুব দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গিয়েছিল। তো অপশান ডি এখানে আমাদের হবে সঠিক উত্তর। 5 নম্বর দাগে কী দেওয়া আছে? দ্য থ্রেড দ্যাট ম্যারি গট আন্ট পলি ওয়াজ মেড অফ। তো এখানে বলা হচ্ছে দ্য থ্রেড মানে যে সুতোটি দ্যাট ম্যারি গট আন্ট পলি, যেটা ম্যারি হচ্ছে আন্ট পলিকে এনে দিয়েছিল আর কি, সেটা কিসের সুতো ছিল? কটন, জুট, সিল্ক না উল? তো সেটা সিল্কের সুতো ছিল। অপশান সি এটা সঠিক উত্তর আমাদের হবে এখানে। তো সিল্কের সুতো সে এনে দিয়েছিল। তারপর দেখো আমাদের এক্সারসাইজ 2-তে কী বলা হচ্ছে? আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, অর্থাৎ এখানে 15টা শব্দের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের লিখতে হবে। তো এখানে 1 নম্বর দাগে যেটা দেওয়া আছে, হুইচ ওয়ান অফ টমস টুথ হ্যাড কাম লুজ, অর্থাৎ টমের হুইচ ওয়ান অফ টমস টুথ মানে টমের যে দাঁত, সেই দাঁতের কোন দাঁতটা হ্যাড কাম লুজ মানে আলগা হয়ে গেছিলো, কোন দাঁতটা? তো টমের যে দাঁতের ওপরের শাড়ির সামনের একটা দাঁত লুজ হয়ে গিয়েছিলো বা আলগা হয়ে গিয়েছিলো। তো সেটা আমাদের আনসারটা লিখতে হবে। কী লিখবো? ওয়ান অফ টমস আপার ফ্রন্ট টিথ হ্যাড কাম লুজ, এটা আমাদের উত্তর লিখতে হবে। টমের দাঁতের ওপরের শাড়ির একটা দাঁত আলগা হয়ে গিয়েছিল বা লুজ হয়ে গিয়েছিল, ঠিক আছে। এরপর হচ্ছে 2 নম্বর দাগে যেটা রয়েছে, হাউ আর সিড অ্যান্ড ম্যারি রিলেটেড টু টম, অর্থাৎ সিড এবং ম্যারি এই টমের সঙ্গে তার কীরকম সম্পর্ক এদের? তো সিড হচ্ছে কি টমের ভাই, আর ম্যারি হচ্ছে কি টমের কাজিন। তো সেটা আমাদের লিখতে হবে। সেটা আমরা লিখবো, কি লিখবো? সিড ইজ টমস ব্রাদার অ্যান্ড ম্যারি ইজ টমস কাজিন। সিড হচ্ছে টমের ভাই আর ম্যারি হচ্ছে টমের কাজিন, ঠিক আছে। এরপর দেখো আমাদের নাম্বার সিতে, ওয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টার হিম, অর্থাৎ টম কেন সিডকে বলেছিল যে তাকে নাড়াতে বলতে কি তাকে এভাবে গায়ে হাত দিয়ে যে ধাক্কা দিচ্ছিল, সেটা কেন বারণ করেছিল টম সিডকে? না তার পায়ে ব্যথা হয়েছে আর কি, ঠিক আছে। তো তার জন্য তাকে নিষেধ করছিল। তো কী লিখবো? বিকজ ওয়ান অফ টমস টো ওয়াজ পেনিং, টমের পায়ের একটা আঙুল কী হচ্ছিলো? ব্যথা হয়েছিল, তার ব্যথা হয়েছিল, যদিও সে সেটা নাটক করছিল আর কি, মানে ভান করছিল, ঠিক আছে। তো আমাদের উত্তরে আমরা এটাই লিখবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাম্বার 4-এ, হোয়াই ডিড টম প্রিটেন্ড হিজ টো ওয়াজ পেনিং। তো হোয়াই ডিড টম প্রিটেন্ড, এখানে প্রিটেন্ড মানে কি ভান করা, কেন টম ভান করেছিল হিজ টো ওয়াজ পেনিং, যে তার পায়ের আঙুলে ব্যথা হচ্ছে কেন? তার কারণ কি? কারণ সে স্কুলে যেতে চাইছিল না, স্কুলে যাওয়াটাকে সে এড়িয়ে চলতে চাইছিল। তো বিকজ টম উইজ টু স্টে অ্যাট হোম ইনস্টিড অফ গোয়িং টু স্কুল, কারণ টম বাড়িতে থাকতে চেয়েছিল স্কুলে না গিয়ে। ওকে, এটা হচ্ছে 4 নম্বরের প্রশ্নের উত্তর আমরা এখানে লিখলাম। এরপর দেখো এক্সারসাইজ 3-তে দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, মানে এখানে 25টা শব্দের মধ্যে উত্তরগুলোকে লিখতে হবে। 1 নম্বর দাগে দেওয়া আছে, হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম আ ডক্টর, অর্থাৎ এখানে বলা হচ্ছে হোয়াট ডিড টম রিমেম্বার, অর্থাৎ টমের কী মনে পড়ে গিয়েছিল হিয়ারিং ফ্রম আ ডক্টর, অর্থাৎ সে একটা ডাক্তারের কাছ থেকে কিছু শুনেছিল। সেটা কি শুনেছিল? তো ডাক্তারের কাছ থেকে সে শুনেছিল যে একটা নিশ্চিত একটা অসুখ বা অসুখ রয়েছে, যে অসুখটা একজনকে 3 দিনের জন্য শয্যাশায়ী করে দিতে পারে এবং তার একটা আঙুলও কেটে বাদ দিতে হতে পারে, এই জিনিসটা। তোমরা কি লিখবো? টম রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর দ্যাট আ সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days, একটা নিশ্চিত একটা অসুখ রয়েছে, যে অসুখটা কোনো একজনকে 3 দিনের জন্য শয্যাশায়ী করে দিতে পারে। এটা হচ্ছে আমাদের নাম্বার 1-এর প্রশ্নের উত্তর হবে এটা। নাম্বার 2-এ, হাউ ডিড আন্ট পলি রিয়াক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং, অর্থাৎ যখন আন্ট পলি এই খবরটা শুনলো যে টম মরতে বসেছে, সেটা শুনে তিনি কীরকম রিয়াক্ট করেছিলেন, প্রতিক্রিয়াটা তার কীরকম হয়েছিল? তার মুখ কিন্তু বিবর্ণ হয়ে গিয়েছিল এবং তার ঠোঁট দুটি কাঁপছিল, ঠিক আছে। এটা আমাদের লিখতে হবে। তো আমরা কী লিখবো? আন্ট পলিস ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বেল, তার যে মুখটা পেল মানে বিবর্ণ হয়ে গিয়েছিল এবং তার ঠোঁট দুটি কাঁপছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের পরের যে প্রশ্ন রয়েছে 3 নম্বর দাগে, 3 নম্বর দাগের প্রশ্ন বলা হচ্ছে, হাউ ওয়াজ টমস লুজ টুথ
টেকেন আউট, টমের যে আলগা দাঁত সেটা কীভাবে বের করে আনা হয়েছিল। তো সেটা কীভাবে বের করে আনা হয়েছিল, আন্ট পলি কী করেছিলেন, আন্ট পলি তার সেই সিল্কের যে সুতোটা এনে দিয়েছিল ম্যারি, সেই সুতোটা টমের দাঁতের এক প্রান্ত বেঁধে দিয়েছিল আর অন্য প্রান্তটা কী করেছিল, খাটের যে পায়া সেখানে বেঁধে দিয়েছিল এবং তারপর সুতোটা ধরে আন্ট পলি টান দিয়েছিল এবং তার ফলে দাঁতটা বেরিয়ে চলে এসেছিলো এবং সেই দাঁতটা খাটের পায়াতে কিন্তু ঝুলছিল। ওকে, তো এটা আমাদের লিখতে হবে। আন্ট পলি ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ সিল্ক থ্রেড টু টমস টুথ অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট। তো আন্ট পলি কী করেছিলেন না, সেই সুতোর এক প্রান্তটা টমের দাঁতে বেঁধে দিয়েছিল আর এক প্রান্ত খাটের পায়াতে বেঁধে দিয়েছিল। সি পুলড, তারপর তিনি টেনেছিলেন, অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, তারপর সেই দাঁতটা হচ্ছে বেড পোস্ট মানে হচ্ছে খাটের যে পায়া সেখানে ঝুলছিল আর কি। ঠিক আছে, এটা লিখতে হবে আমাদের প্রশ্নের উত্তর। তো এখানে আমি এর উত্তরটা এভাবে লিখলাম। নেক্সট হচ্ছে দেখো আমাদের পরের যে প্রশ্ন রয়েছে, এখানে দেওয়া হচ্ছে গ্রামার ইন ইউজ, অর্থাৎ এবার আমাদের কিছু গ্রামার দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং সেটস অফ সেন্টেন্স, এখানে এই সেন্টেন্সগুলোকে পড়তে বলা হয়েছে। সেট 1-এ দেওয়া আছে টম ইজ ডাইং, মানে টম মরছে, আর টম গ্রোন্ড লাউডার, টম আরও জোরে চিৎকার করতে লাগলো। সেট 2-এ দেওয়া আছে ইজ টম ডাইং, টম কি মরছে। আর সেট তারপর নাম্বার বিতে দেওয়া আছে ডিড টম গ্রোন লাউডার, মানে টম আরও জোরে কি চিৎকার করেছিল। তো এখানে দেখো সেট 1-এর যে সেন্টেন্স সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে হচ্ছে একটা বিবৃতিমূলক সেন্টেন্স, এই সেট 1-এর সেন্টেন্সগুলো। আর সেট 2-এর যে সেন্টেন্স এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এগুলো হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্স। ঠিক আছে, এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের করতে হয় তাহলে কী করতে হয়, প্রথমেই একটা অক্সিলারি ভার্ব দিতে হয়। যেমন দেখো এখানে প্রথমেই অক্সিলারি ভার্বটা এসেছে এবং এখানেও প্রথমে একটা অক্সিলারি ভার্ব এসেছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য আমাদের প্রথমে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে এবং তারপরেই কিন্তু সাবজেক্ট হবে, তারপর হবে ভার্ব। ঠিক আছে, এরপর দেখো এখানে বলা হচ্ছে নাও রিড দ্য ফলোয়িং সেটস অফ সেন্টেন্স, এখানে আরও কয়েকটি সেন্টেন্সের সেট দেওয়া আছে, পড়তে বলা হচ্ছে। 3 নম্বর সেটে দেওয়া আছে কি টম হোয়াট আ শক ইউ গিভ মি, টম কি আঘাতে না তুমি আমাকে দিলে। এরপর নাম্বার বিতে টম সেড প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, মানে টম বলল কাকিমা অনুগ্রহ দয়া করে আমার এই দাঁতটা বের করে টেনে তুলে দিন আর কি। ঠিক আছে, 4 নম্বর জায়গায় কী দেওয়া আছে, মানে 4 নম্বর সেটে নাম্বার এতে টম ইউ গেভ মি আ গ্রেট শক, এখানে দেখো এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সকে এখানে এটাকে অন্যরকমভাবে লেখা হয়েছে। আর নাম্বার বিতে টম রিকোয়েস্টেড হিজ আন্টি নট টু পুল ইট আউট। ঠিক আছে, এবার কি এখানে বলা হয়েছে দেখো ইন দ্য সেন্টেন্সেস অফ সেট 3 নম্বর সেটের যে সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ এক্সক্লেমেটরি অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ ইম্পারেটিভ। প্রথম যে সেন্টেন্স এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে বিস্ময়বোধক সেন্টেন্স। এই সেন্টেন্সটার মধ্যে আমাদের কোনো একটা অবাক বা বিস্ময় প্রকাশ পাচ্ছে। আর এই যে 2 নম্বর সেন্টেন্স মানে বি নম্বরে যে সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটা হচ্ছে একটি অনুগ্রহ সূচক একটি বাক্য বা ঠিক আছে অনুগ্রহ বা আদেশ সূচক বাক্য, সেই বাক্যগুলোকে আমরা বলি কি ইম্পারেটিভ বাক্য। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আর বিস্ময়বোধক যে বাক্য সেগুলো হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে আমাদের 4 নম্বর যে সেট, এখানে কি করা হয়েছে, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখা হয়েছে, মানে বিবৃতিমূলক সেন্টেন্সে লেখা হয়েছে। ঠিক আছে, এখানে এক্সক্লেমেটরি মানে অবাক বা আদেশ বা অনুরোধ এই ধরনের কিছু এখানে দেওয়া হয়নি, জাস্ট বিবৃতিমূলক সেন্টেন্সে লেখা হয়েছে। ঠিক আছে, 5 নম্বর সেটা দেখো কী দেওয়া আছে এখানে, হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, সে ইচ্ছা প্রকাশ করেছিল যদি সে অসুস্থ হতো। এরপর টম ইউ উইল নট ডাই, টম তুমি মরবে না। 6 নম্বর সেটে হি উইশড দ্যাট হি ওয়াজ নট ওয়েল, আর টম ইউ উইল রিমেন অ্যালাইভ, টম তুমি রিমেন অ্যালাইভ মানে কি বেঁচে থাকবে। আর হি উইশড ইচ্ছা প্রকাশ করেছিল দ্যাট হি ওয়াজ নট ওয়েল, যে সে সুস্থ ছিল না। এবার দেখো ইন সেট 5 এই যে 5 নম্বর সেটে দুটি সেন্টেন্স এখানে দেওয়া আছে। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ অ্যান অ্যাফার্মেটিভ, প্রথম যে সেন্টেন্স সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক একটি বাক্য। অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ আ নেগেটিভ সেন্টেন্স, এবং যে পরের যে বাক্য 2 নম্বরটা এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক একটি বাক্য, এখানে নট রয়েছে। ঠিক আছে, কিন্তু 6 নম্বরের সেট, এই যে 6 নম্বর সেটের যে বাক্য দুটি দেওয়া আছে এখানে দেখো ফার্স্ট সেন্টেন্স ইজ নেগেটিভ অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ। এখানে যে প্রথম সেন্টেন্স সেটা কিন্তু নেগেটিভ করা হয়েছে আর পরের যে বাক্য সেটাকে অ্যাফার্মেটিভ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো কি বলা হচ্ছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর ট্রান্সফার্ড ইন্টু নেগেটিভ সেন্টেন্স উইথ সার্টেন মডিফিকেশনস লাইক ইউজিং ওয়ার্ডস অ্যাজ নট, নর, নট, নো, নেভার এটসেট্রা উইদাউট এফেক্টিং any change in
মিনিং, অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ যে বাক্য আছে, যে হ্যাঁবাচক বাক্য, সেগুলো কিন্তু নেগেটিভ সেন্টেন্সে আমরা পরিণত করতে পারি, সেখানে কিছু নট বা নো, নেভার এগুলোকে যোগ করে। আবার নেগেটিভ সেন্টেন্সকেও আমরা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সও লিখতে পারি। সেখানে কি করতে হবে, সেখানে আমাদের দেখুন এই নট, নর, নেভার এগুলোকে কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে, মানে এগুলোকে সরিয়ে দিতে হবে, ঠিক আছে। তার অর্থ মানে পুরো বাক্যটার অর্থ কিন্তু আবার আমাদের একই থাকতে হবে, ঠিক আছে, অর্থটা যেন না পরিবর্তন হয়। তো দেখো এবার আমাদের এক্সারসাইজ 4 বলা হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখে রফিক ওয়াজ রানিং ফাস্ট, রফিক জোরে দৌড়াচ্ছে। তো জোরে দৌড়াচ্ছিল। চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখতে হবে। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য লেখার জন্য প্রথমে আমাদের কী লিখতে হয়, প্রথমে আমাদের অক্সিলিয়ারি ভার্ব লিখতে হয়। অক্সিলিয়ারি ভার্ব এখানে কী আছে, ওয়াজ। তো ওয়াজটা আমরা প্রথমে লিখব। তো ওয়াজ আমরা প্রথমে লিখবো, তারপর কী লিখবো, সাবজেক্ট লিখবো। সাবজেক্ট হচ্ছে এখানে রফিক, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো রফিকটা লিখবো, ঠিক আছে, RAFI হবে এখানে। তো প্রথমে ওয়াজ মানে অক্সিলারি ভার্ব, তারপর হবে সাবজেক্ট, ঠিক আছে, তারপর হবে ভার্ব। ভার্বটা কি এখানে, রানিং, RUNNING, রানিং ফাস্ট। তো দেখো আমরা কী লিখলাম, ওয়াজ রফিক রানিং ফাস্ট। আর সরি, এখানে একটা জিজ্ঞাসাবোধক, ঠিক আছে, কোশ্চেন মার্ক হবে এখানে, কোশ্চেন মার্কটা কিন্তু দিতে হবে, জিজ্ঞাসা চিহ্নটা এখানটা দিতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কী লিখলাম, ওয়াজ রফিক রানিং ফাস্ট, রফিক কি জোরে দৌড়াচ্ছিল। নাম্বার বিতে কী দেওয়া আছে, দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, অর্থাৎ ছেলেটি নেভার ফরগেট মানে কখনোই ভুলবে না দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, এই উত্তেজনাকর ঘটনাটি। ওকে, তো চেঞ্জ ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে কিন্তু আমাদের হ্যাঁবাচক বাক্যে লিখতে হবে। এখানে নেভার মানে কি নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এটাকে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা হ্যাঁবাচক বাক্যে লিখতে হবে। তো হ্যাঁবাচক বাক্যে লিখতে গেলে আমরা কি লিখব, দেখো প্রথমে লিখব দ্য বয় উড, দেখো এখানে নেভার ফরগেট দেওয়া আছে, আমরা লিখবো কি অলওয়েজ রিমেম্বার, মানে সবসময় সে মনে রাখবে। তো লিখবো আমরা অলওয়েজ রিমেম্বার, দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য REMEMBER, ঠিক আছে, রিমেম্বার, দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। ওকে, ছেলেটি সবসময় সর্বদাই এই যে একটা উত্তেজনাকর ঘটনা, এই ঘটনাটি মনে রাখবে, অর্থাৎ সে কখনোই ভুলবে না। অর্থাৎ বাক্য দুটির অর্থ কিন্তু একই থাকছে। এটা আমাদের হয়ে গেল হ্যাঁবাচক বাক্য, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স ছিল, নাবাচক বাক্য ছিল। নাম্বার সিতে উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, অর্থাৎ গত সপ্তাহে আমাদের একটা খুব সুন্দর একটা সন্ধ্যা আমাদের ছিল আর কি, খুব সুন্দর সন্ধ্যা কাটিয়েছিলাম আর কি। এবার দেখো চেঞ্জ ইনটু অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে লিখতে হবে, অর্থাৎ এটা একটা বিস্ময়বোধক বাক্যে লিখতে হবে। তো বিস্ময়বোধক বাক্যে যদি আমরা লিখি, আমরা কী লিখব, এখানে আমরা লিখবো দেখো হোয়াট, WHAT, হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম, হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম, সরি এখানে টাইম হবে TIME, হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। এবং এখানে কী হবে, এক্সক্লেমেটরি একটা চিহ্ন হবে, মার্ক হবে, ঠিক আছে, বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে। তো হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট উইক, গত সন্ধ্যায় আমাদের কি সুন্দরই না একটা বা কি চমৎকার একটা সন্ধ্যা বা সময় আমরা কাটিয়েছিলাম। নাম্বার ডিতে উই লাভস টু প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে ভালোবাসি। চেঞ্জ ইনটু আ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যে লিখতে হবে। তো এখানে আমাদের কী লিখতে হবে, প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে হবে। কিন্তু দেখো এই সেন্টেন্সের মধ্যে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব নেই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্সের যে সেন্টেন্স হয় সেখানে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না। তো সেখানে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে কী আনতে হবে, ডু ভার্ব নিয়ে আসতে হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজ হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে কী হবে, ডিড হবে। তো এখানে যেহেতু আমাদের এটা প্রেজেন্ট টেন্স এবং ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, তো এখানে আমাদের কী হবে, ডাজ হবে, ঠিক আছে, আমরা লিখবো এখানে ডাজ। তো ডাজের পর আমাদের সাবজেক্ট হবে, তো হি হচ্ছে সাবজেক্ট। তো ডাজ হি লাভ, এখানে কিন্তু আর লাভের সঙ্গে এসটা যুক্ত আমরা করবো না, যেহেতু এখানে ডাজ দিয়ে দিয়েছি। তো ডাজ হি লাভ টু প্লে
বল সে কি ফুটবল খেলতে ভালোবাসে, এটা আমরা সরি। এবং এখানে আমাদের হচ্ছে জিজ্ঞাসা চিহ্নটা দিতে হবে, জিজ্ঞাসা চিহ্নটা এখানটায় দেওয়া হয়নি, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু এখানে আমাদের দিতে হবে। তো আমি এখানে জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে নিলাম। তারপরে দেখো আমাদের পরের যে বাক্য রয়েছে, নেক্সট রয়েছে নাম্বার ইতে, রিনা ট্রাইড অল হার প্ল্যান্স। রিনা ট্রাইড অল হার প্ল্যান্স, রিনা তার সমস্ত পরিকল্পনাগুলি চেষ্টা করেছিল। চেঞ্জ ইনটু আর নেগেটিভ সেন্টেন্স, এটাকে একটি নেগেটিভ সেন্টেন্সে লিখতে হবে বা নাবাচক বাক্যে লিখতে হবে। তো এখানে দেখো আমরা নাবাচক বাক্যে যদি লিখি, এটা কী লিখবো, রিনা, এখানে কী দেওয়া আছে, রিনা ট্রাইড অল হার প্ল্যান্স। তো আমরা লিখতে পারি এখানে রিনা লেফট নো প্ল্যান্স, নো প্ল্যান্স আনট্রাইড, TRIED, রিনা লেফট নো প্ল্যান্স আনট্রাইড, অর্থাৎ রিনা কোনো পরিকল্পনায় কিন্তু অচেষ্টা রাখেনি, সব পরিকল্পনা সে চেষ্টা করেছিল, পরিকল্পনাগুলোই সে চেষ্টা করেছিল, প্ল্যানগুলোই। নাম্বার এফ, এখানে বলা হচ্ছে শাট দ্য ডোর রবিন দরজাটি বন্ধ করো। এখানে এটা কিন্তু একটা আদেশ সূচক একটি বাক্য, অর্থাৎ ঠিক আছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে একটি বিবৃতিমূলক বাক্যে লিখতে হবে। এটাকে বিবৃতিমূলক বাক্যে লিখতে গেলে আমরা কি লিখতে পারি, রবিন ইজ অর্ডার টু শাট দ্য ডোর, অর্থাৎ রবিনকে দরজাটি বন্ধ করার আদেশ দেওয়া হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো আমাদের দেওয়া আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানেও কিছু সেন্টেন্স দেওয়া আছে, এগুলো পড়তে বলা হচ্ছে। নাম্বার এতে, আ সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট অন বেড ফর 3 days, মানে একটা নিশ্চিত যে অসুখ সেটা হচ্ছে একজন রোগীকে 3 দিনের জন্য শয্যাশায়ী করে দিতে পারে। এখানে এই যে লে আপ মানে হচ্ছে কি শয্যাশায়ী করে দেওয়া। নাম্বার বিতে, দিস ইয়ার ইন দ্য মান্থ অফ জুন দ্য মনসুন হ্যাজ সেট ইন, মানে এই বছর জুন মাসে যে মনসুন নাকি বর্ষা শুরু হয়েছে, এখানে সেট ইন মানে শুরু হওয়ার। আই ক্যান নট পুট আপ উইথ সাচ রুড বিহেভিয়ার, মানে আমি এরকম খারাপ ব্যবহার বা খারাপ আচরণ সহ্য করতে পারবো না। এখানে পুট আপ উইথ মানে সহ্য করা। দেখো পরের 8 নম্বর সেটের বাক্যগুলো কী দেওয়া আছে, আ সার্টেন এলিমেন্ট কুড কনফাইন আ পেশেন্ট টু বি ফর 3 days, মানে একজন পেশেন্টকে একটা নিশ্চিত একটা অসুখ বা অসুস্থতা 3 দিনের জন্য শয্যাশায়ী করে দিতে পারে। এখানে কনফাইন মানে হচ্ছে কি শয্যাশায়ী করে দেওয়া, এখানে লে আপ এটার মানেও হচ্ছে শয্যাশায়ী করে দেওয়া। তারপর দেখো দিস ইয়ার ইন দ্য মান্থ অফ জুন দ্য মনসুন হ্যাজ বিগান, এখানে বিগান মানে হচ্ছে কি শুরু করা, এখানে সেট ইন মানে হচ্ছে শুরু করা। আই ক্যান নট টলারেট সাচ রুড বিহেভিয়ার, আমি খারাপ ব্যবহার সহ্য করতে পারি না, টলারেট মানে সহ্য করা, এখানে পুট আপ উইথ এটার মানে হচ্ছে কি সহ্য করা। তো এখানে দেখো এই যে শব্দগুচ্ছগুলো রয়েছে এগুলোকে আমরা কী বলি, এগুলোকে বলি আমরা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, আর এগুলো হচ্ছে কি সাধারণত মেইন ভার্ব। তো গ্রুপ ভার্ব কীভাবে তৈরি হয়, মেইন ভার্বের সঙ্গে একটা করে কী থাকে, প্রিপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হয়, আবার কখনো প্রিপোজিশন এবং অ্যাডভার্ব দুটোই যুক্ত হয়, যেমন এখানে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু মানে গ্রুপ ভার্বগুলো তৈরি করা হয় বা ফ্রেজাল ভার্ব তৈরি করা হয়। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের এক্সারসাইজ 5-এ যেটা দেওয়া আছে এগুলো আমরা করবো এবার। এখানে বলা হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে দেখো এই যে শব্দগুলো দেওয়া আছে, এই যে মেন ভার্বগুলো দেওয়া আছে, এগুলোর ফ্রেজাল ভার্ব হচ্ছে আমাদের এই লিস্টের মধ্যে দেওয়া আছে। ওকে, লিস্ট অফ ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্বের লিস্ট এখানে দেওয়া আছে। এখান থেকে ফ্রেজাল ভার্বগুলো নিয়ে আমাদের এই মানে ভার্বগুলোকে উঠিয়ে দিয়ে এখানে ফ্রেজাল ভার্ব লিখতে হবে। ঠিক আছে, এবার বলা হচ্ছে চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ার নেসেসারি। আবার এই ভার্বগুলো কিন্তু ফর্মও কিন্তু চেঞ্জ মানে যদি প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করতে হবে। যেমন এখানে কী দেওয়া আছে, সারেন্ডার্ড কিন্তু এটা হচ্ছে ভার্বের 3rd ফর্ম রয়েছে। ওকে, বা দ্য এনিমিজ সারেন্ডার এটা ভার্বের 2nd ফর্ম রয়েছে। যখন আমরা এখানে হচ্ছে এই যে মানে গ্রুপ ভার্বটা লিখবো এখানে সারেন্ডারের জায়গায়, তো গ্রুপ ভার্বের যে প্রথম যে আমরা ভার্বটা সেটাও কিন্তু আমাদের এই 2nd ফর্মেই লিখতে হবে। ঠিক আছে, দিস ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, এবং এই লিস্টে আমাদের একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। তো চলো আমরা এই ফ্রেজাল ভার্বগুলো খুঁজে এখানে লিখবো। নাম্বার এতে কী হচ্ছে, দ্য এনিমি সারেন্ডার্ড উইদাউট আ ফাইট, মানে দ্য এনিমি শত্রু কী করলো, কোনো রকম যুদ্ধ বা ফাইট ছাড়াই সারেন্ডার করলো বা আত্মসমর্পণ করলো। তো এখানে সারেন্ডার করার যে বা আত্মসমর্পণ করার ফ্রেজাল ভার্ব সেটা কি, সেটা হচ্ছে গিভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ করা বা সারেন্ডার করা। তো এখানে আমরা কিন্তু গিভ ইনটা কী লিখবো,
গিফট গিভের যে সেকেন্ড ফর্ম সেটা লিখতে হবে, যেহেতু এখানে সারেন্ডার্ড এটা সেকেন্ড ফর্ম রয়েছে, তো গিভের সেকেন্ড ফর্ম হচ্ছে গিভ। তো এখানে আমার হবে কি গিভ ইন, সারেন্ডার এর জায়গায় আমাদের লিখতে হবে গিভ ইন। দ্য এনিমি গিভ ইন উইদাউট আ ফাইট, কোনো যুদ্ধ ছাড়াই শত্রু আত্মসমর্পণ করলেন। দ্য চাইল্ড রিকভার্ড ইন আ মান্থ, এখানে রিকভার্ড এর তলায় কিন্তু আন্ডারলাইন হবে, এখানে আন্ডারলাইনটা করে দেওয়া নেই, ঠিক আছে। এই যে রিকভার্ড এই লাইনটাতে আমাদের আন্ডারলাইন থাকছে, ঠিক আছে, এটা হচ্ছে আন্ডারলাইন করা শব্দ। তো এটা রিকভার্ড মানে কি, দ্য চাইল্ড রিকভার্ড ইন আ মান্থ, অর্থাৎ ছেলেটি 1 মাসের মধ্যেই রিকভার করলো বা সুস্থ হয়ে উঠলো। তো রিকভার করা বা সুস্থ হয়ে ওঠা, এটার ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম অ্যারাউন্ড। এই যে কাম অ্যারাউন্ড রয়েছে, তো এখানে দেখো রিকভার্ড সেকেন্ড ফর্ম রয়েছে, তো কামের সেকেন্ড ফর্ম আমাদের লিখতে হবে। কাম এর সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, ওকে। তো আমাদের এখানে লিখবো CAME, কেম অ্যারাউন্ড, ঠিক আছে, কেম অ্যারাউন্ড। দ্য চাইল্ড কেম অ্যারাউন্ড ইন আ মান্থ, অর্থাৎ শিশুটি 1 মাসের মধ্যে সেরে উঠলো। দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস, মানে পুলিশ কেসটা ইনভেস্টিগেট করলো বা সেটাকে কেসটাকে তদারকি করলো আর কি, ঠিক আছে, করেছিল। তো এখানে ইনভেস্টিগেট এটার যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে কি লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে তদারকি করা বা পর্যবেক্ষণ করা বা কোনো কিছু খুঁজে বের করা। তো এখানে ইনভেস্টিগেটেড সেকেন্ড ফর্ম দেওয়া হচ্ছে, তো লুক এর সেকেন্ড ফর্মটা কী হবে, লুকড হবে। তো আমরা কী লিখবো, লুকড ইনটু, LOOKED, লুকড ইনটু। তো দ্য পুলিশ লুকড ইনটু দ্য কেস, মানে পুলিশ এই কেসটাকে মানে তদারকি করলো আর কি, করেছিল। পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেড, তো দেখো পূজা কুড আন্ডারস্ট্যান্ড মানে পূজা বুঝতে পারলো হোয়াট হার সিস্টার সেড, তার বোন যেটা বলেছিল। তো আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারে, এখানে বুঝতে পারার ফ্রেজাল ভার্বটা কি মেক আউট। মেক আউট মানে হচ্ছে কিন্তু বুঝতে পারেন। তো এখানে আন্ডারস্ট্যান্ড ভার্বের প্রথম ফর্ম রয়েছে, ফার্স্ট ফর্ম, এখানে তাহলে আমাদের কিন্তু মেক আউটের কোনো পরিবর্তন আমাদের হবে না, ঠিক আছে। এখানে আমরা মেক আউটই লিখবো, প্রথম মেক যেহেতু প্রথম ফর্ম ভার্বের, তো মেক আউট। পূজা কুড মেক আউট হোয়াট হার সিস্টার সেড, পূজা বুঝতে পারলো যে তার বোন কি বলেছিলেন। তারপরে দেখো দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার দ্য চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, অর্থাৎ দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটি কুড নট রিমেম্বার মনে করতে পারেনি হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, তার যে শৈশবের যে সমস্ত অভিজ্ঞতা সেগুলো। তো এখানে রিমেম্বার মানে কি মনে করা, এখানে কল আপ এটা মানে হচ্ছে মনে করা। কল আপ হচ্ছে একটি কি ফ্রেজাল ভার্ব, তো আমরা এখানে লিখবো কল আপ। এখানে কিন্তু কল আপের কোনো ভার্বের মানে কোনো পরিবর্তন হবে না, কল আপই আমরা লিখবো, যেহেতু এখানে রিমেম্বারটা ভার্বের প্রথম ফর্ম রয়েছে। তো আমরা লিখবো দেখো দ্য ওল্ড ম্যান কুড নট কল আপ, ঠিক আছে, কল আপ হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, তখন আমরা এখানে লিখলাম কল আপ। আচ্ছা, নেক্সট যেটা আমাদের রয়েছে কম্পোজিশন মানে রচনা, অর্থাৎ রাইটিং রয়েছে। এবার আমাদের রাইট আ রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস ফর অ্যান ইংলিশ ডেইলি ইউজিং দ্য গিভেন ইনফরমেশান। এখানে যে ইনফরমেশান বা তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর সাহায্যে আমাদের একটি ইংলিশ ডেইলি মানে ইংরেজি একটা সংবাদপত্রে একটি রিপোর্ট লিখতে হবে, ঠিক আছে। রিপোর্ট কি, খবরের কাগজে কিন্তু আমরা অনেক সংবাদ পড়ি, যে সংবাদগুলো আমরা পড়ি সেইগুলো হচ্ছে একটা রিপোর্ট। সেই রিপোর্টগুলো কারা লেখে, সাংবাদিকরা লেখে। যেখানে কোনো ঘটনা ঘটে, কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কিছু হয় আর কি, সেখানে সেই সাংবাদিক যায় এবং সেখানকার আশেপাশের লোকের কাছ থেকে তথ্য তারা সংগ্রহ করে এবং সেখানে নিজে গিয়ে সেগুলোকে পর্যবেক্ষণ করে, তারপর কিন্তু সেই ব্যাপারটার উপরে তারা একটা রিপোর্ট লেখে বা একটা কিছু লেখে এবং সেই জিনিসটা কিন্তু আমরা পড়ি। তো সেটাই হচ্ছে রিপোর্ট এবং সেই রিপোর্টে কিন্তু আমাদের লিখতে হবে, ঠিক আছে। দেখো কি দেওয়া আছে এখানে, ইনসিডেন্ট মানে ঘটনাটি এখানে দেওয়া আছে। কি ঘটনা, সিভিয়ার সাইক্লোন, একটা ভীষণ একটা ঝড় হয়েছিল এবং সেই ঝড়ের গতিবেগ ছিল 80 কিলোমিটার/আওয়ার এবং সেই ঝড়টা কবে হয়েছিল, 11 জুন 2013। ডেটটা দেওয়া আছে, কখন হয়েছিল, সময় দেওয়া আছে 6:45। আর কি দেওয়া আছে, প্লেস কোথায় হয়েছিল সেটা দেওয়া আছে, কোস্টাল এরিয়াজ অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বন্দর অঞ্চলে। কজ মানে কারণটা কি, ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তার ফলে হয়েছিল। রেজাল্ট মানে এর ফলে কি হয়েছিল, 60 পিপল ডায়েড, 60 জন লোক মারা গিয়েছিল, মানুষ মারা গিয়েছিল। ম্যানি হোমলেস, অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। ট্রেন সার্ভিস ডিসরাপ্টেড, ট্রেন যে ব্যবস্থা মানে ট্রেন চলাচল সেটা কিন্তু ব্যাহত হয়েছিল। আর কি হয়েছিল এরপর, রিলিফ মানে তারপর
এরপরে রিলিফ মানে হচ্ছে কি পরিত্রাণটা মানে তাদের কি রিলিফ দেওয়া হয়েছিল, কি পরিত্রাণ করা হয়েছিল সেটা লিখতে হবে। সেটা কী দেওয়া আছে, স্টেট গভর্নমেন্ট প্রোভাইডেড ইমিডিয়েট রিলিফ মানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট কি রাজ্য সরকার ইমিডিয়েট মানে কি সঙ্গে সঙ্গে এই সমস্ত মানুষদের কিছু পরিত্রাণ রিলিফ দিয়েছিল বা কিছু সাহায্য দিয়েছিল সেই জিনিসটা। তো এখানে সব কিছু তথ্য, এই তথ্যগুলো দেওয়া আছে, এইগুলোর সাহায্যে আমাদের কি লিখতে হবে, একটা রিপোর্ট লিখতে হবে। ঠিক আছে, রিপোর্টটা আমাদের কিন্তু এখানে লিখে দেওয়া আছে, রিপোর্টটা তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। দেখো কীভাবে লিখতে হবে রিপোর্টটা। প্রথমে যখন আমরা সংবাদপত্রের কোনো সংবাদ পড়ি আর কি, প্রথমে একটা হেডিং দেওয়া থাকে, সেই হেডিংটা আমাদেরও এখানে লিখতে হবে। হেডিংটা আমরা এখানে আমাদের দেওয়া আছে, কী দেওয়া আছে দেখো, সাইক্লোন হিটস কোস্টাল ওয়েস্ট বেঙ্গল, মানে সাইক্লোন মানে কি ঝড়, ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের মানে বন্দরে হিট করলো বা আঘাত করলো। তারপর দেখো এটা লেখার পর এই যে নাম্বারগুলো দেওয়া আছে, নাম্বারগুলো যখন আমরা লিখবো তখন কিন্তু আমাদের নাম্বারগুলো দেওয়ার দরকার নেই, নাম্বারগুলো আমাদের এখানে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। প্রথমে কী লিখতে হবে, সেকেন্ডে কী লিখতে হবে, থার্ডে কী লিখতে হবে, সেইগুলো। তো প্রথমে আমাদের এই হেডিংটা লিখতে হবে, সেকেন্ডে আমাদের এখানে দেখো এই অংশটা, এই জিনিসটা আমাদের লিখতে হবে, বাই আ স্টাফ রিপোর্টার। ঠিক আছে, এটা লেখার পর তারপর কী করতে হবে, এখানে যে স্থানে মানে যে জায়গায় ঘটেছে সেই জায়গার নাম লিখতে হবে এবং যেদিনকে আমরা রিপোর্টটা লিখছি সেদিনকার ডেটটা এখানে দিতে হবে। রিপোর্টটা সাধারণত যেদিনকে ঘটনাটি ঘটে তার পরের দিনের যে ডেট সেটা সাধারণত দিতে হয়, তার কারণ তার পরের দিনই কিন্তু সংবাদপত্রটা বেরোয়। ঠিক আছে, তোকে পরের দিনের ডেটটা এখানে দিতে হবে, তো এখানে প্লেস আর ডেটটা দিয়ে দিতে হবে। তারপর দেখো আমরা এরপর আমাদের রিপোর্টটাকে লিখতে হবে। কীভাবে লেখা হয়েছে দেখে নেবো একবার। আ সিভিয়ার সাইক্লোন উইথ আ speed of 80 km/h hit the coastal areas of West Bengal yesterday evening at about 6:45 p.m. তো কী বলা হচ্ছে, মানে একটা ভীষণ একটা ঘূর্ণিঝড় যেটা স্পিড ছিল 80 km/h, সেই ঝড়টা মানে আঘাত করেছিল পশ্চিমবঙ্গের মানে বন্দর অঞ্চলে। কবে না, গতকাল সন্ধ্যায়, সময়টা ছিল 6:45। ঠিক আছে, কজড বাই আর ডিপ ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের একটা গভীর নিম্নচাপের ফলে কী হয়েছিল, দ্য সাইক্লোন রিপড থ্রু দ্য স্টেট রেজাল্টিং ইন হিউজ ড্যামেজ অফ লাইফ অ্যান্ড প্রপার্টি। এবং এটার ফলে কী হয়েছে, এই যে ঘূর্ণিঝড়টা মানে বঙ্গোপসাগরের যে প্রচণ্ড হচ্ছে গভীর একটা নিম্নচাপের ফলে সৃষ্টি হয়েছিল এবং তার ফলে কী করেছিল, মানে রাজ্যের একটা জায়গা সেটা আঘাত করেছিল আর কি, সে ধেয়ে এসেছিলো যে ঝড়টা। এবং তার রেজাল্টটা হয়েছিল হিউজ ড্যামেজ, মানে ভীষণ প্রচুর একটা ড্যামেজ হয়ে গিয়েছিল। ঠিক আছে, টু লাইফ মানে জীবন এবং প্রপার্টি এবং প্রপার্টি মানে সম্পদের হানি হয়েছিল। 60% হ্যাভ ডাইড, 60 জন লোক মারা গেছে। অ্যান্ড থাউজেন্ডস হ্যাভ বিন রেন্ডার্ড হোমলেস, এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ট্রেন সার্ভিস হ্যাভ বিন ডিসরাপ্টেড, ট্রেন যে সার্ভিস সেটা ব্যাহত হয়েছে। লিভিং আ নাম্বার অফ পিপল স্ট্র্যান্ডেড, এবং অনেক মানুষ সেখানে মানে চলে গিয়েছে আর কি। ঠিক আছে, তারপর দেখো, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইমিডিয়েট স্টেপস টু প্রোভাইড রিলিফ টু দ্য ভিকটিমস, এবং রাজ্য সরকার এখানে একটা সঙ্গে মানে তৎক্ষণাৎ একটা স্টেপ নিয়েছে। ঠিক আছে, এই যে ভিকটিমস মানে কি, ভিকটিমস মানে হচ্ছে যারা এখানে শিকার হয়েছে এই ঝড়ের, ঠিক আছে, ঝড়ের কবলে যারা পড়ছে তাদেরকে সাহায্য করার জন্য রাজ্য সরকার সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছেন। তারপর কি, মোর দ্যান 5,000 পিপল হ্যাভ বিন ইভ্যাকুয়েটেড টু টেম্পোরারি রিলিফ শেল্টার্স, মানে হচ্ছে 5,000-এরও বেশি মানুষকে একটা মানে টেম্পোরারি শেল্টার সেখানে নিয়ে আসা হয়েছে, মানে পার্মানেন্ট যেটা নয় আর কি। ঠিক আছে, কিছু দিনের জন্য তাদেরকে একটা জায়গায়, নিরাপদ জায়গায় আনা হয়েছে। দ্য চিফ মিনিস্টার হ্যাজ রিভিউড দ্য সিচুয়েশান, মানে কি চিফ মিনিস্টার হচ্ছে কি মুখ্যমন্ত্রী, এই যে সিচুয়েশনের অবস্থা সেটা রিভিউ করেছেন। অ্যান্ড অ্যাসিওর্ড দ্য পিপল ফর অল হেল্প, এবং মানুষজনকে অ্যাসিওর করেছেন অর্থাৎ নিশ্চিত করেছেন, মানে তাদেরকে নিশ্চিত করেছেন সাহায্য তাদেরকে দেওয়া হবে। তো এটা হচ্ছে দেওয়া মানে আমাদের লেখা রয়েছে, তোমরা কিন্তু এটাও ভালোভাবে পড়বে, পরীক্ষায় তোমাদের এই যে রিপোর্ট এটাও কিন্তু দিয়ে দেয়। তো তারপর দেখো, নোট দ্যাট ইন রাইটিং নিউজপেপার রিপোর্ট দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি কেপ্ট ইন মাইন্ড। এখানে এই পয়েন্টসগুলো কিন্তু যখন আমরা রিপোর্ট লিখবো এগুলোকে আমাদের মাইন্ডে বা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। যেমন কি, প্রথমে হচ্ছে আমাদের একটা হেডিং লিখতে হবে, যেমন এই যে হেডিংটা প্রথমেই লিখতে হবে। তারপর কী করতে হবে, বাই আ স্টাফ রিপোর্টার, এই জিনিসটা আমাদের লিখতে হবে এখানে দেখো ডান দিকে। ঠিক আছে, তারপর কী করতে হবে, প্লেস অ্যান্ড ডেট মাস্ট বি মেনশন, এই যে প্লেস অ্যান্ড ডেট দেওয়া আছে, এই প্লেস অ্যান্ড ডেট মাস্ট বি, এটা অবশ্যই লিখতে হবে। তারপর আমাদের যেমন হচ্ছে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনস অনুসারে আমাদের এই মানে রিপোর্টটাকে লিখতে হবে। ওকে, এবার দেখো
নেক্সট হচ্ছে ইন নিউজ পেপার রিপোর্টিং পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ফর্ম অফ ভার্বস আর জেনারেলি ইউজ, অর্থাৎ যখন আমরা নিউজ পেপার লিখবো তখন সেখানে আমাদের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের কিন্তু ব্যবহার হয়। আর কি হয়, অ্যাকর্ডিং টু সেন্স অফ সেন্টেন্সেস দ্য ইউজ অফ ভয়েস অ্যান্ড টেন্স মে বি ভ্যারি, অর্থাৎ যখন আমরা বাক্যগুলো লিখবো সেখানে আমাদের কিছু ভয়েস মানে কি প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েসের কিছু ব্যবহার হয় এবং টেন্সটাও কিন্তু ভ্যারি করে, যখন যেরকম টেন্স আমাদের প্রয়োজন সেরকম টেন্সে লিখতে হয়। এবার এক্সারসাইজ 6 আমাদের বলা হচ্ছে রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে একটি রোড অ্যাক্সিডেন্টের উপরে একটি রিপোর্ট আমাদের লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে হিন্টসগুলো দেওয়া আছে, কী কী দেওয়া আছে, ব্রেক ফেলার অফ আ বাস, একটা বাসের ব্রেক ফেল হয়ে যায়, কোলাইডেড উইথ আ ট্রাক, একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে, 5 ইনজুরেড ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওমেন, এবং 5 জন আহত হয়, তাদের মধ্যে একজন চাইল্ড মানে একটা শিশু এবং একটা মহিলা ছিল। ইনজুরেড সেন্ট টু হসপিটাল, মানে আহতদের হসপিটালে পাঠানো হয়েছিল। রিলিজড উইথ ফার্স্ট এড, তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ট্রাফিক ডিসরাপ্টেড, ট্রাফিক ব্যবস্থা যেটা সেটা ব্যাহত হয়। পুলিশ ইন্টারভেন মানে পুলিশের হস্তক্ষেপ সেখানে পড়ে। নর্মালসি রিস্টোর, তারপর কি সাধারণ যে স্বাভাবিক অবস্থা সেটা রিস্টোর হবে, স্বাভাবিক অবস্থা ফিরে আসে। তো এইগুলো হচ্ছে আমাদের পয়েন্টসগুলো দেওয়া আছে, এইগুলোর সাহায্যে আমাদের একটি রিপোর্ট লিখতে হবে। ঠিক আছে, রিপোর্টটি আমি তোমাদের এখান থেকে দেখো কীভাবে লিখবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি হেডিং আমাদের লিখতে হবে, কি লিখছি, সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট ইন সিটি, শহরে একটি সিরিয়াস একটা রোড অ্যাক্সিডেন্ট বা রাস্তার একটা দুর্ঘটনা আর কি, এটা হচ্ছে হেডিং লিখলাম। এরপর কি লিখতে হবে, বাই আ স্টাফ রিপোর্টার, এই অংশটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, তারপর এখানে প্লেস আর ডেট দিতে হবে, প্লেস কলকাতা এবং মে 15, ডেটটা আমরা লিখলাম। তারপর দেখো, আ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইয়েস্টারডে নিয়ার দ্য মেন ক্রসিং, অর্থাৎ মেন ক্রসিংয়ের কাছে গতকাল একটা সাংঘাতিক একটা রোড অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আ প্যাসেঞ্জার বাস সাফার্ড আ সাডেন ব্রেক ফেলিওর অ্যান্ড কোলাইডেড হেড অন উইথ আ লোডেড ট্রাক, অর্থাৎ একটি প্যাসেঞ্জার বাসে কী করলো, হঠাৎ করে তার ব্রেক ফেল হয়ে গিয়েছিলো এবং একটা লোডেড ট্রাক মানে ভর্তি একটা যে ট্রাক, সেই ট্রাকের মুখোমুখি তার ধাক্কা লাগে। 5 people ইনক্লুডিং আ ওমেন অ্যান্ড আ চাইল্ড ওয়ার ইনজুরেড ইন দ্য ক্র্যাশ, মানে এই ক্র্যাশ মানে কি ধাক্কা, এই ধাক্কার ফলে কী হয়েছিল, 5 জন পিপল এবং 5 জন লোক, সেই সঙ্গে একজন ছিল মহিলা এবং একজন শিশু, তারা আহত হয়। লোকাল পিপল রাশ টু দ্য স্পট অ্যান্ড রেস্কিউড দ্য ভিকটিমস, মানে লোকাল পিপল মানে স্থানীয় যে সমস্ত বাসিন্দা তারা ছুটে সেই স্পটে মানে জায়গায় গিয়েছিল এবং সেখানে যারা ভিকটিমস হয়েছিল বা সেখানে যারা ধাক্কায় যারা আহত হয়েছিল তাদেরকে কী করেছিল, রেস্কিউ করেছিল মানে উদ্ধার করেছিল। দে ওয়ার ইমিডিয়েটলি সেন্ট টু দ্য নিয়ার বাই হসপিটাল, তাদেরকে সঙ্গে সঙ্গে কাছাকাছি যে হসপিটাল সেখানে পাঠানো হয়েছিল। লাকিলি দেয়ার ইঞ্জুরিজ ওয়ার নট লাইফ থ্রেটিং অ্যান্ড দে ওয়ার রিলিজড আফটার ফার্স্ট এড, লাকিলি মানে কি সৌভাগ্যবশত, দেয়ার ইঞ্জুরিজ মানে তাদের যে আঘাত সেটা ওয়ার নট লাইফ থ্রেটানিং মানে হচ্ছে তার জীবন সংশয়ী কোনো আঘাত তাদের হয়নি। অ্যান্ড দে ওয়ার রিলিজড, এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল আফটার ফার্স্ট এড, প্রাথমিক চিকিৎসার পর। দ্য অ্যাক্সিডেন্ট কজড হেভি ট্রাফিক ডিস্ট্রাপশন ফর 2 hours, মানে এই অ্যাক্সিডেন্ট বা এই দুর্ঘটনার ফলে কী হয়েছিল, ট্রাফিক ব্যবস্থা সেটা ভীষণভাবে ব্যাহত হয়েছিল। দ্য পুলিশ ইন্টারভেন্ড কুইকলি টু রিমুভ দ্য ভেহিক্যালস, মানে সেখানকার যানবাহনগুলোকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ তৎক্ষণাৎ সেখানে সেটা ইন্টারভেন্ট করেছিল মানে হস্তক্ষেপ করেছিল। নর্মালসি ওয়াজ ফাইনালি রিস্টোর্ড বাই ইভিনিং, সন্ধ্যার মধ্যে যে স্বাভাবিক অবস্থা সেটা ফিরে এসেছিল। তো এরকম করে হচ্ছে আমরা এই রিপোর্টটিকে লিখলাম, তোমরা এখান থেকে পুরো রিপোর্টটা দেখে নাও এবং খাতায় চাইলে এটাকে লিখে নিতে পারো। ওকে, আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এরপর দেখো এই যে রিপোর্ট, এটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে, বাংলাটা তোমরা লিখে নিতে পারো অথবা এখান থেকেও কিন্তু দেখে কিন্তু পড়ে নিতে পারো। ওকে, তো আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিলাম। দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের হচ্ছে ক্লাস 9-এর 7 নম্বর যে লেসন ছিল সেই সম্পূর্ণ লেসনটা আমরা বাংলা অর্থ সহ পড়লাম। তারপর যে অ্যাক্টিভিটি বা যে এক্সারসাইজ ছিল সমস্ত এক্সারসাইজের উত্তরও কিন্তু আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা লেসন 8 তোমাদের যেটা রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট, এই লেসনটা আমরা পড়বো বাংলা অর্থ সহ, তারপর যে এক্সারসাইজ থাকবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।